অষ্টম এনটিআরসি এমসিকিউ নিয়োগ প্রস্তুতি 2026 এর যারা অংশগ্রহণ করছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্থ আছেন? আমি আপনাদের সাথে রয়েছি, আমাদের শোভন অনলাইন ইংলিশ স্কুলের পক্ষ থেকে, এবং আপনাদের সাথে আমাদের আজকে যিনি গেস্ট হিসেবে আছেন, মানে তিনি সেশনটি পরিচালনা করবেন, আমাদের শ্রদ্ধেয় মোল্লা সালেহ স্যার। শুরুতেই একটি কথা আপনাদের সাথে শেয়ার করে আমরা মূলত আমাদের মূল সেশনটা শুরু করতে চাই। আপনারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু মিউট করে রাখবেন, স্যারকে সহযোগিতা করবেন। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই স্যারের কাছ থেকে শুনবেন। আমরা এটা কেন আজকে ওরিয়েন্টেশন ক্লাসটি করছি, প্রথমেই একটি সহজ যদি প্রশ্ন করা হয় যে আপনারা নিশ্চয়ই সবাই সব প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সহকারী প্রধান যারা রয়েছেন, সুপার মহোদয় এবং সহ সুপার মহোদয়, সবাই এই পদের জন্যই আবেদন করেছেন। তাহলে আজকের এই ক্লাসটি আপনাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ যারা আপনারা যুক্ত হয়েছেন আমাদের সাথে। কারণ হচ্ছে এনটিআরসি পরীক্ষা শুধু পড়াশোনা করলেই যে হবে তা নয়, কি পড়বেন, কিভাবে পড়বেন, কোন ভুলগুলো এড়িয়ে চলতে পারেন বা কোন ভুলগুলো এড়িয়ে চললে খুব ভালো হবে, এই বিষয়গুলো জানাটা কিন্তু খুব জরুরি, যেহেতু আপনাদের হাতে সময় খুবই কম। মূলত এটাই হচ্ছে আমাদের কোর্সের উদ্দেশ্য। আমরা এই কারণেই কোর্সটি আয়োজন করেছি। মূল উদ্দেশ্য হচ্ছে একজন প্রার্থীকে অগোছালো প্রস্তুতি থেকে পরিকল্পিত প্রস্তুতিতে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা আমাদের, সেটাই। এই ওরিয়েন্টেশন ক্লাসে যে যে বিষয়গুলো আপনারা পাবেন আজকের আলোচনায়, এক্সক্লুসিভ ওরিয়েন্টেশন ক্লাস আমরা নাম দিয়েছি। এমসিকিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য যে নির্দেশনা সেটি থাকবেন, স্যার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবেন। কোনো বিষয়ে কিভাবে পড়বেন, কিভাবে গাইডলাইন গুলো ফলো করলে আপনি আরো অনেক অন্যদের থেকে এগিয়ে থাকবেন। একটু মিউট রাখবেন স্যার। প্রস্তুতির সময় সাধারণত যে ভুলগুলো হয় এবং কিভাবে সেগুলো এড়িয়ে চলতে হবে, বাস্তব অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন, কারণ এই সেক্টরগুলো তার মধ্যে টার্গেট পদগুলো সম্পর্কে একটু পরিষ্কার করি। আমরা যে যে পদগুলো নিয়ে মূলত কাজ করছি, অনেকের কনফিউশন আছে। আমি তো সহকারীতে অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে উপাধ্যক্ষ বা প্রিন্সিপাল পদে বা এই বিভিন্ন পদগুলো, আমাদের টার্গেট পদগুলো হচ্ছে অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সুপার মহোদয়, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী সুপার মহোদয়। মোটামুটি আপনারা সবাই এই পদের জন্যই মূলত হচ্ছে একটু গাইডলাইনের জন্য বা একটু ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য মূলত আপনারা সবাই জয়েন করেছেন। আপনাদের সবাইকে শোভন অনলাইন ইংলিশ স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন। আর একটু মিউট রাখবেন। আজকের এই গুরুত্বপূর্ণ ওরিয়েন্টেশন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন জুমের নাম হচ্ছে যে একটু চুপ করে থাকবেন, তারপরে আপনাদের সেশনে স্যার সময় দিবেন, আপনাদের হ্যান্ড রেজ করতে বলবেন, কোনো কিছু বলার ইচ্ছে থাকলে হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ অপশন আছে, আস্তে আস্তে আপনারা সবই শিখে ফেলবেন। আচ্ছা, আমাদের গেস্ট এর সাথে পরিচয় করে দিই। আজকের সেশন পরিচালনা করবেন মোল্লা সালেহ স্যার। উনি প্রভাষক আরবি, বিএমটিটিআই, বোরবাজার, গাজীপুর। এছাড়াও আরো বিস্তারিত তথ্যগুলো বা স্যারের সাথে পরিচিত হবেন, আস্তে আস্তে আপনারা সুন্দরভাবে জেনে যাবেন সব বিষয়গুলো। এখন আর আমরা সময় নষ্ট করব না। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি অনুসরণ করুন। প্রয়োজনে গুরুত্বপূর্ণ নোটগুলো খাতা কলমে লিখে রাখুন। ইনশাল্লাহ আজকের ক্লাসটি আমাদের এনটিআরসি প্রস্তুতিতে একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি মোল্লা সালেহ স্যারকে, যিনি বিএ অনার্স এবং এমএ আরবিতে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বর্তমানে কর্মরত আছেন বিএমটিটিআই, বোরবাজার, গাজীপুরে। স্যার, আপনাকে স্বাগত জানাই স্যার, আমাদের সাথে ক্ষুদ্র অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদেরকে কৃতার্থ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আমি শোভন স্যারকে রিকোয়েস্ট করবো, আমার আরো দুইটা ডিভাইস আছে, একটা হচ্ছে দেখেন মোল্লা সালে আর একটা আছে, এবং সেই সাথে বাংলাতে পাঠশালা, এটা যদি একটু আমাকে পোস্ট করে দিতে পারেন তাহলে আমার জন্য সুবিধা হতো। কারণ জি পাঠশালা স্যার, থেকে জি আমি যুক্ত হচ্ছি, এটা আমি হচ্ছে ট্রাই আমার করতেছি স্যার। ডেস্কটপ। ডেস্কটপে আসলে ক্যামেরা নাই বা অডিও নাই, তবে স্ক্রিন শেয়ারটা খুব স্মুথলি হবে। আমি সেটা খুব ভালো হবে, জি। আমার পাঠশালা নামে ওটা একটা কি স্যার যুক্ত শালা আছে। ইংরেজিতে লেখা আছে স্যার? বাংলাতে পাঠশালা, শালা আছে স্যার, খুব দ্রুত পাওয়া যাবে। বাংলায় পাঠশালা দেখেন। স্যার, পেয়েছি। আমাকে একটু পোস্ট করে দেন, তাহলে আমার জন্য স্ক্রিনটা শেয়ার করার খুব সুবিধা হবে। ইয়েস স্যার, ডান। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত শিক্ষক বৃন্দ, আহ, আমরা শুরু করতে যাচ্ছি। আমার স্ক্রিনকে দেখতে পাচ্ছেন আপনারা? জি। জি, অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আমাদের এই অনলাইন সেশনে যুক্ত হয়েছেন। অষ্টম এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান, এবং প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান বললে পারে, এখানে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সেটা যেই স্তরই হোক, এবং সেই সাথে সুপার সহ সুপার সকলকেই অন্তর্ভুক্ত করা হয়। তো যারা যুক্ত হয়েছেন, আশা করি আপনারা একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যুক্ত হয়েছেন। তো এটা নিয়ে আমরা মূলত ক্লাস করবো আজকে। আসলে কোনো ক্লাস বলা চলে না, এটা হচ্ছে একটা দিক নির্দেশনামূলক, যে আসলে কিভাবে প্রস্তুতি নেব। আমরা একটা কথা জানি, চাকরির প্রস্তুতির ক্ষেত্রে সামথিং অফ এভরিথিং অ্যান্ড এভরিথিং অফ সামথিং। আসলে সবকিছুই কি পড়বো বা পড়ার সীমা কতদূর, এটা মানে একটু সামনে গেলে আমরা বিস্তারিত আরো আলোচনা করতে পারবো। আমরা মনে হয় একটু পরিচিত হই আপনাদের সাথে, পরিচিত হলেই মনে হয় আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। তো সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এখানে আমাদের সাথে যুক্ত আছেন মাদ্রাসার অনেক শিক্ষকবৃন্দ যুক্ত আছে, এবং সেই সাথে হাই স্কুল কলেজ অনেক শিক্ষকবৃন্দ যুক্ত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে আপনাদের সাথে রয়েছে আমি মোল্লা সালেহ, প্রভাষক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিএমটিটিআই, বোর্ডবাজার, গাজীপুর। আসলে আমি প্রশিক্ষক, মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষক। অনেকেই যুক্ত আছেন, অনেকে আগে থেকে আমাকে চেনেন। তো আমি যেখানে কথা বলি, আগে নিজের সম্পর্কে বিস্তারিত পরিচয় দিই, যাতে আপনাদের সাথে আমার একটা যোগাযোগ হয়, ইত্তিসাল হয়, যোগাযোগ হয়। এই জন্য আমি সবসময় বিস্তারিত পরিচয় দিয়ে থাকি। তো আমি মোহাম্মদ আবু সালেহ, নিজেকে মোল্লা সালেহ হিসেবে পরিচয় দিই। আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জের তারাস। আমার পড়াশোনা 2007 সালে দাখিল, 2009 সালে আলিম আমার এলাকা থেকেই। এরপরে ভর্তি হয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবিতে। পরবর্তীতে ভর্তি হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই বিষয় আরবিতে, এবং সেখান থেকে 2014 সালে আরবিতে আমি অনার্স এবং 2015 সালে আরবিতে মাস্টার্স করি। এই ছিল শিক্ষা জীবন। আরেকটু মনে হয় বাদ রয়ে গেছে, সেটা একটু শেয়ার করি। আমি আসলে পড়াশোনা শুরু হয়েছিল আমার প্রাইমারি স্কুলে, এরপরে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুল, এরপরে ক্লাস 8 পর্যন্ত হাই স্কুল। এরপর আমি চলে গেছিলাম কওমি মাদ্রাসায়, কওমি মাদ্রাসা থেকে নহমির জামাত পর্যন্ত। অর্থাৎ মোটামুটি আহ, বাংলাদেশের যতগুলো শিক্ষাঙ্গন আছে, মোটামুটি আমার একটু হলেও আইডিয়া আছে, পদচারণা আছে। এরপরে আমি চাকরি জীবনে প্রথম চাকরি করি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, হেড অফিস কমপ্লেক্স, মতিঝিল, ঢাকাতে। এখানে দীর্ঘ 6 মাস ছিলাম। এরপর 38তম বিসিএস ননকাড়া থেকে আমি সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম সরকারি হাই স্কুল বা জেলা হাই স্কুল। আমার পোস্টিং ছিল সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিংড়া, নাটোর। এবার 38তম বিসিএস ননকাড়া থেকে আমি বিএমটিটিআই তথা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, বোর্ডবাজার, গাজীপুরে প্রভাষক আরবি হিসেবে কর্মরত। এবং বিএমটিটিআই সারা বাংলাদেশের সকল মাদ্রাসার সকল স্তরের সকল শিক্ষকের জন্য একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এবং 40তম বিসিএস এ আমি শিক্ষাগার হিসেবে সুপারিশপ্রাপ্ত এবং গেজেটভুক্ত। তবে আমি আমার ব্যক্তিগত ভালো লাগার জন্য হোক অথবা মাদ্রাসার শিক্ষকদের খেদমতের উদ্দেশ্য হোক, আমি ক্যাডার পোস্টে না জয়েন করে নন ক্যাডার পোস্টে রয়ে গেছি। এই ছিল স্যার আমার সম্পর্কে বিস্তারিত। আর একটু সামনে আগাই আমরা। এগুলো মনে হয় হয়ে গেছে। স্যার আমরা আজকে কথা বলবো অষ্টম এনটিআরসি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, কিভাবে প্রস্তুতি নেওয়া যায়। আসলে এই যে নিয়োগ পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষাটা কিন্তু আপনার মেধা যাচাই করার জন্য না। আপনি কি জানেন বা না জানেন সেটা জানা তাদের কোনো উদ্দেশ্য না। এই নিয়োগ পরীক্ষাটা মূলত হচ্ছে আপনাকে নিবে, কিন্তু পদ আমার 10টা, আবেদন করছে 1000, তাহলে 9000
সামথিং প্লাস যা আছে, অর্থাৎ এই 10 জনের বাইরে যারা আছেন তাদেরকে বাদ দেওয়ার জন্য যে পরীক্ষা, সেটাই হচ্ছে মূলত চাকরির পরীক্ষা। তো চাকরির পরীক্ষাতে আসলে মেধা যাচাই করা হয় না, চাকরির পরীক্ষা মূলত বাদ দেওয়ার জন্য। কারণ আমার পদ আছে 10টা, আবেদন করছে 100 জন। এই 90 জনকে আমি কিভাবে বাদ দেবো? কোনো তো একটা সিস্টেম দরকার। সেই সিস্টেমটাই হচ্ছে মূলত এই চাকরির পরীক্ষা। আমরা মনে হয় এতটুকু বুঝতে পারছি। তো এখানে মেধা কার কতটুকু এটা কোনো বিষয় না, মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে বাকিদেরকে বাদ জি দেওয়া। সেটা কি বুঝতে পারছি বিষয়টা আমরা? জি এই স্যার। জন্যই আসলে আমাদের প্রস্তুতিতে হতে হবে স্মার্ট প্রস্তুতি, আপনাকে কৌশলী হতে হবে। এখন দেখা গেল যে আমরা একটু পরেই সিলেবাসটা শেয়ার করবো, যে আমাদের সিলেবাসে কোথায় কি আছে এবং কিভাবে প্রস্তুতি নেওয়া যায়। আমাদের প্রথম প্রস্তুতি দরকার হচ্ছে মানসিক প্রস্তুতি। স্যার একটু বলি, যদিও আমার সম্পর্কে বিস্তারিত বলছি, তারপরও আসলে আমার কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। আসলে আমি মাদ্রাসার ছাত্র ছিলাম, যার কারণে আমি 36তম বিসিএস থেকে শুরু করছি। 36 বিসিএস, 37 বিসিএস, 38 বিসিএস, 40 বিসিএস, 41 বিসিএস, মোট 5টা বিসিএস আমি পরপর একদম ভাইভা পর্যন্ত গিয়েছিলাম। তো দুর্ভাগ্যের কারণে হোক বা যে কারণে হোক, সেসব বিষয়ে না বলি, তো আমি প্রতিবারই নন ক্যাডার, একবার ক্যাডার হয়েছিলাম। এই যে আসলে আহ, প্রস্তুতি, যে তাই না, কিভাবে পাশ করতে হয়, কিভাবে ফেল করতে হয়, তো এই সকল অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে আমরা কিছু অভিজ্ঞতাগুলো শেয়ার করব। যখনই চাকরির প্রস্তুতি আসবে, সবসময় একটা কথা মনে রাখবেন, সামথিং অফ এভরিথিং অ্যান্ড এভরিথিং অফ সামথিং। চাকরির প্রস্তুতিতে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাকে একদম A to Z খুঁটিনাটি পড়তে হবে, আর কিছু কিছু বিষয় আছে যে সেখানে সম্পর্কে আমাদেরকে অল্প বিস্তর ধারণা রাখতে হবে। এটাকে আমরা মোটা দাগে, আর আমরা যা কিছু পড়াশোনা করব, এটাকে আমরা মোটা দাগে 2 ভাগে ভাগ করতে পারি। মোটা 2 ভাগে না, 3 ভাগে। কিছু কিছু বিষয় আছে, এটার কোনো জানাশোনা নাই, কোনো লজিক নাই, একদম আমাকে মুখস্থ করতে হবে, জায়গা মুখস্থ, ঠোঁটস্থ বা মুখস্থ যেটাই বলে আর কি। আর কিছু কিছু বিষয় আছে আমাকে বুঝতে হবে এবং মুখস্থ রাখতে হবে, এবং কিছু কিছু বিষয় আছে যে আসলে এতগুলো মুখস্থ রাখা সম্ভব না, আমাকে আয়ত্তে আনতে হবে। এই সকল বিষয়গুলো নিয়েই আমরা ইনশাল্লাহ কথা বলবো। তো আমরা একটু সামনে আগাই, তাহলে আমরা মনে হয় আমাদের সিলেবাস সম্পর্কে মোটামুটি জানতে পারবো। স্যার আমরা এখন সিলেবাস নিয়ে আলোচনা করব। আসলে এটা হচ্ছে এনটিআরসি এর যে বিজ্ঞপ্তিটা, এটাকে একটু টানাটানি করছে, এর জন্য একটু ফাটা ফাটা দেখা যাচ্ছে। আশা করি মনে হয় বুঝতে পারতেছেন। যদি না দেখতে পারেন, প্রয়োজন আমি সরাসরি যে সার্কুলারটা আছে সেটা আমি দেখিয়ে দেবো। স্যার কি দেখতে পাচ্ছেন আমার এটা স্ক্রিনটা? একটু রেসপন্স জি করবেন। স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যায়। স্যার একটু দেখতে টানাটানি পারছি। করছে, একটু বাইটা বাইটা লাগতেছে আর কি। আমরা দেখা বুঝতে পারবো। যাচ্ছে স্যার। জীবনে লেখাগুলো বোঝা যাচ্ছে না স্যার, এখান থেকে দেখা আলোচনা যাচ্ছে করলে না, লেখাগুলো বোঝা যাচ্ছে না। অনেক দিক নির্দেশনা গুলো আসবে। ছোট ছোট তো এই জন্য দেখা যাচ্ছে না স্যার। ছোট ছোট। আচ্ছা, আপনারা মনে হয় কম বেশি সবাই বিজ্ঞপ্তিটা দেখেছেন আর কি। এটা মোটামুটি আয়ত্ত আছে আর কি। তো এখানে আহ উপরে অনেকগুলো বিষয় আছে, তো আবেদনের লিঙ্ক পর্যন্ত এইটুকু আমরা আলোচনা না করি। কয় তারিখ থেকে শুরু হবে আপনারা সবাই জানেন। প্রথমে 3 তারিখ থেকে হওয়ার কথা ছিল, এখন আজকে থেকে অর্থাৎ 5 তারিখ থেকে শুরু হয়েছে। আমরা কথা বলবো মূলত আসলে নিয়োগ পরীক্ষার ধরন, নম্বর বন্টন ও সময়, এই বিষয়গুলো নিয়ে। কারণ এইটার ভিতরে লুকিয়ে আছে আমাদের প্রস্তুতি, কিভাবে প্রস্তুতি আমাদেরকে আরেকটার নিতে কাছে হবে, এসে তো আমরা পড়াশোনা করব। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে নিয়োগ প্রক্রিয়ার ধরন। ক্রম নম্বরে 1 আছে হচ্ছে, তাহলে মনে হয় অনেকে দেখতে পাচ্ছেন না, আমি একটু মূল ফাইলটা শেয়ার করি, কারণ এটা একটু টানাটানি করছি দেখে সমস্যা হয়েছে। একটু আমাকে সময় দিবেন। এখন মনে হয় খুব স্পষ্ট দেখাচ্ছে। এবার স্পষ্ট দেখা যাচ্ছে। জি, ভালো দেখা যাচ্ছে স্যার, একদম স্যার, পরিষ্কার। স্পষ্ট। যে এটা আমি একদম অরিজিনাল ফাইল যেটা আছে সেটা শেয়ার করছি, যার কারণে একটা স্বাভাবিক। তো এখানে আগের তুলনায় শুরু, ভালো। হ্যাঁ, না আগের তুলনায় ভালো লাগবে, কারণ ওইটা ছিল আমার হচ্ছে
পাওয়ার পয়েন্টের স্লাইড, ওটা আমার বড় করার জুম করার কোনো সুযোগ ছিল না। এটা হচ্ছে ইমেজ, আমি চাইলে ইচ্ছা মতো জুম করতে পারবো, আপনারা সহজেই দেখতে পারবেন। যারা এখানে কিছু কিছু বিষয় আছে যে আসলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, আমরা মনে হয় একটু শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কে একটু আমাদের জানা দরকার। আসলে শিক্ষা মন্ত্রণালয়, একসময় শিক্ষা মন্ত্রণালয় বলতে একটাই ছিল, এখন শিক্ষা মন্ত্রণালয় এর অধীনে দুইটা বিভাগ আছে। একটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং আরেকটা হচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 29টা দপ্তর আছে। এর ভিতরে ম্যাক্সিমাম দপ্তরগুলি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা যে বিভাগ আছে সেই বিভাগের অধীনে মোট 6টা প্রতিষ্ঠান আছে। মাদ্রাসার জন্য 3টা প্রতিষ্ঠান এবং কারিগরির জন্য 3টা প্রতিষ্ঠান। তো এখানে শূন্য পদের সংখ্যা আছে। তো শূন্য পদের সংখ্যা কম হোক বেশি হোক সেটা আমরা কখনো মাথাতেই আনবো না কয়টা শূন্য পদ আছে। আপনার দরকার একটা পদ, তাহলে আপনার টার্গেট থাকবে যে একটা পদ যদি থাকে সেই পদটাতে আমি বসবো। আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, আপনাকে এইভাবে প্রস্তুতি নিতে হবে, তা না হলে কিন্তু সঠিকভাবে আপনার আগাতে পারবো না। আপনার প্রস্তুতি যতটুকু হোক, আপনার আত্মবিশ্বাস যদি কোনো প্রস্তুতির ঘাটতি আছে, কিন্তু আপনার আত্মবিশ্বাসে যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনাকে আর আগানো সম্ভব না। এই জন্য আপনার প্রস্তুতি একটু কম হতেই পারে, সেটা কোনো ধার্তব্য বিষয় না। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা পদ যদি থাকে এই পদটাই আমার। সুতরাং কতগুলো পদ আছে, কোথায় কি আছে সেইটা না। এবং আসলে সেলফ মোটিভেশন ইজ দা বেস্ট মোটিভেশন। আপনাকে নিজেই নিজেকে মোটিভেট করতে হবে যে আমি কি করবো কি করবো। ধরলাম যে আপনি যেহেতু এইখানে যুক্ত হয়েছেন, তার মানে আপনি এখন ধরেই নেন যে আপনি একান্তভাবে ইচ্ছুক এবং আগ্রহ আছে দেখেই আপনি একটা যাত্রা শুরু করছেন। তাহলে আপনি ধরেই নেন যে আপনার একটা এইখানে যতগুলো পদ থাকুক সেই পদ থেকে আপনি একটা পদে এনরোলমেন্ট করতে পারছেন বা পারবেন, এটা আপনি ধরেই নেন। এখন এরপরে আপনি নিজেকে মোটিভেটটা কিভাবে করবেন? দেখা গেল যে একটা এইচএসসি যেমন স্নাতক পাশ কলেজ বা উচ্চ মাধ্যমিক কলেজ, সেখানেও অধ্যক্ষ পদ, স্নাতক পাশ কলেজ সেখানেও অধ্যক্ষ পদ। তাহলে আপনি কোন পর্যায়ের জন্য করবেন সেটা একটা বিষয়। আর একটা বিষয় আছে, গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে একটা কলেজ আর জেলা পর্যায়ে একটা কলেজ, এটা রাত দিন তফাৎ। আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেন, আমাদের চেয়ে ভালো অভিজ্ঞতা আছে। একই প্রতিষ্ঠান, কারণ বিকারুন্নেসা বা রাজধানীতে যে সকল কলেজগুলো আছে এদের মান মর্যাদা আর একটা গ্রাম পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের একটা কলেজের মান মর্যাদা কিন্তু কখনোই এক না। এই জন্য আপনাকে এইভাবে প্রস্তুতি নিতে হবে। আপনি যেহেতু শুরু করছেন, যেহেতু অর্থাৎ যেদিন থেকে বিজ্ঞপ্তি শুরু হয়েছে, আবেদন শুরু হয়েছে, সেদিন থেকে আপনি যাত্রা শুরু করছেন। তার মানে আপনি সিরিয়াস, আপনি সিরিয়াসলি কাজটা শুরু করছেন। আপনি যদি এই সিরিয়াসনেসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, তাহলে এতটুকু আত্মবিশ্বাস রাখেন যে আল্লাহ তাআলা আপনাকে কামিয়াব করবে। এর সাথে কিছু বিষয়গুলো বলি। আসলে চাকরি বা সফলতা যে কোনো জায়গায় 3টা বিষয় কাজ করে। নাম্বার 1, মেধা। আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে মেধাবী তৈরি করেন নাই। আল্লাহ তাআলা এক একজনকে এক এক দিকে পারদর্শী করে গড়ে তুলছেন। সুতরাং মেধা কম বেশি আছে, আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম তৈরি করছে। কাউকে ধলা, কাউকে কালা, কাউকে লম্বা, কাউকে বেটে। এরা আল্লাহ তাআলা নিজ কুদরতে এক একজনকে এক এক ভাবে তৈরি করছে। সুতরাং মেধা এক একজন থেকে এক এক রকমের একটু পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আল্লাহ তাআলা কাউকে খুবই মেধাবী করছেন, কাউকে হয়তো অল্প মেধাবী করছেন। তাহলে প্রথম নাম্বার হচ্ছে মেধা। দ্বিতীয় নাম্বার হচ্ছে পরিশ্রম। আপনার বিশাল মেধা আছে কিন্তু আপনি পড়তে বসলেন না। হয়তো দেখা গেল যে যার মেধা আছে, খুব মেধাবী, তুখোর মেধাবী, সে হয়তোবা 1 ঘন্টাতে যে পড়াশোনা করতেছে সেটা দেখা গেলো আপনি কম মেধাবী, আপনাকে হয়তো 2 ঘন্টা সময় বেশি দিতে হচ্ছে। কিন্তু যে তুখোর মেধাবী সে সময় দিল না, আপনি সময় দিলেন, তাহলে এটা অবশ্যই আপনি তার থেকে এগিয়ে থাকবেন। তাহলে মেধা অবশ্যই কম বেশি আছে। মেধার পরে যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে পরিশ্রম। যতই মেধা থাকুক, পরিশ্রম না থাকলে পরে কখনোই সেটা সফলতা আসবে না। এরপর আসি তৃতীয় বিষয়। তাহলে মেধা, পরিশ্রম, তৃতীয় বিষয় হচ্ছে ভাগ্য, তাকদীর। এটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে লিখছেন। আমাদের আল্লাহ ভাগ্যের ভালো মন্দ স্বয়ং আল্লাহ তাআলা থেকে হয়ে আসে। আপনি খুব মেধাবী,
খুব পরিশ্রম করছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার তাকদিরে লেখেনি। সুতরাং আপনি যতই চেষ্টা করেন, হয়তোবা আপনি সেই কাঙ্ক্ষিত পর্যন্ত দেখা গেল যে দরজায় গিয়ে ফিরে আসবেন, আপনি আর সেই সফলতায় যেতে পারবেন না। তো আমরা যেহেতু জানি না যে আমাদের তাকদিরে কি আছে, কোন ভালো আছে নাকি মন্দ আছে, যেহেতু অদৃশ্য এবং চেষ্টার মাধ্যমে আমাদের তাকদির সুপ্রসন্ন হয়, এই জন্যই এই তিনটা বিষয় মাথায় রেখে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তাহলে প্রথম হচ্ছে মেধা, এরপর হচ্ছে পরিশ্রম, এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভাগ্য। এই তিনটার সমন্বয় যখন ঘটে, তখনই যে কোনো বিষয়ে সফলতা, অর্থাৎ এই চাকরি বাকরি সহ যে সকল বিষয়গুলো আছে সে সকল বিষয়ে শতভাগ সফলতা আমরা অর্জন করতে স্যার পারবো। সভাপদে আবেদন করা যাবে? সভাপদে জি বলবেন স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার নেটটা মনে হয় একটু স্লো। সভাপদে আবেদন করা যাবে? সভাপদে মানে যেমন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আছে, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। এইটা স্যার যেহেতু আজকে থেকে আবেদন শুরু হয়েছে, এটা ধরেন যে আমরা তো শুধু দেখছি, যেহেতু আমি নিজে আবেদন করি নাই, এইটা আমরা কাল থেকে বলতে পারবো। কারণ সমাপদে আবেদন করা যাবে না স্যার। তখন সেটা জি জি আবেদন করা যাবে না? সমপদে এটা আবেদন করা যাবে না। কেন এখানে জি তো স্যার, টেবিলাতে লেখা আছে স্যার স্যার এটা নিয়ে মনে হয় আমরা পরে কথা বলবো। অর্থাৎ যেহেতু বাস্তবতা হচ্ছে যে আসলে আমি প্রস্তুতি নিয়ে কথা বলতেছি, তো যেহেতু আবেদনের লিঙ্ক বা আবেদন আমি ঢুকি নাই, এটা নিয়ে আমাদের যারা ম্যানেজমেন্ট আছে এবং সে সাথে আপনাদের ভিতরে যারা আছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমরা বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। আমরা এখন শুধু আমাদের প্রস্তুতি কৌশল নিয়ে কথা বলতেছি। এই বিষয়ে যদি কোনো কথা থাকে তাহলে তখন আপনারা প্রশ্ন করবেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, হ্যাঁ বলুন, শুনছি। স্যার, আমাদের প্রোগ্রামটা এই লাইভটা কতক্ষণ চলতে পারে? এটা আসলে যতক্ষণ আপনাদের আমরা মনে করেন যে কথা বলবো, আসলে জি ঘন্টা খানেক বা 1 ঘন্টা তো লাগবেই। সার্বিক বিষয়ে আমরা আচ্ছা আসলে স্যার, না মানে জেনে রাখলাম কি আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব, জাস্ট এই জন্য একটু কনফার্ম হলাম আর কি। থ্যাংক ইউ স্যার। আপনি জি শুক্রিয়া। স্যার আপনি আসলে এখানে ফেসবুকে আমরা পেয়ে যাবেন স্যার পরে ক্লাস। কথা বলবো প্রস্তুতি কৌশল, কিভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে, এবং সকল বিষয়গুলো বাংলা সিলেবাসটা দেখবো, ইংরেজি আর সিলেবাসটা একটু দেখবো। 1 মিনিট ডিস্টার্ব করতে স্যার, এটা কি রেকর্ডেড তো না? এটা পরে জানতে পারবো? হ্যাঁ, জি 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 আমাদের এটা রেকর্ড। রেকর্ড করা হবে। পরে এটা জি গ্রুপে থ্যাংক থাকবে ইউ অথবা স্যার। ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে জি 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 থ্যাংক ইউ স্যার। অবশ্যই পরের সময়টা এটা দেখবেন, কারণ এখানে কিন্তু আমরা সার্বিক বিষয় নিয়ে কথা বলতেছি, কি করে প্রস্তুতি কৌশল নিয়ে। পরের সময় সুযোগ করে আপনি এটা দেখে নেবেন ইনশাল্লাহ। তো স্যার যে দেখতে পাচ্ছি যে আসলে মোট শূন্যপদ হচ্ছে 2,278 আছে। এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এবং কারিগরিতে আছে 150টি, এবং মাদ্রাসাতে আছে 3,131টি। যেহেতু এখানে তো সবচেয়ে বেশি, যেহেতু মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠান বেশি, এখানে পদও বেশি। তো এইগুলো নিয়ে আমরা কথা না বলি, আবেদনের লিঙ্ক আছে, তো এখানে এটাও দরকার নেই। আমরা মূলত কথা বলবো হচ্ছে নিয়োগ পরীক্ষার ধরন, নম্বর বন্টন, সময়, কিভাবে পরীক্ষা হবে এবং সেটার পদ্ধতি কিরকম। এখন মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3 নাম্বার পয়েন্ট যেটা আছে। তাহলে প্রথমে বলে রাখি যে এইটা হবে হচ্ছে এমসিকিউ। এমসিকিউটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ একাধিক অপশন থাকবে, সেখান থেকে একটা অপশনকে পছন্দ করে নিতে হবে। অপশন একাধিক থাকলেও সঠিক উত্তরটা একটাই থাকবে। আমরা কম বেশি সবাই জানি, যেহেতু আমরা শিক্ষক, আমরা মূলত এটা নিয়েই কাজ করে থাকি। এমসিকিউ পরীক্ষার নম্বর থাকবে হচ্ছে 80। সে 80 কোন কোন বিষয় হবে সেটা নিচে দেওয়া আছে। এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদ, 12 নাম্বার থাকবে এখানে শিক্ষাগত যোগ্যতা। আর মৌখিক পরীক্ষা থাকবে 8, মোট নাম্বার হচ্ছে 100। 100 মার্কের ভিতরে মূল্যায়ন হবে বা পরীক্ষা হবে। এর ভিতরে পাস নাম্বার হচ্ছে 40% বা 40%। তো 40% এখানে আবার লেখা আছে আলাদা ভাবে, অর্থাৎ আপনাকে এমসিকিউ তে 40% পাইতে হবে, শিক্ষাগত যোগ্যতার সনদ সেখানেও 40%, মৌখিক পরীক্ষা সেখানেও 40%, অর্থাৎ প্রতিটা প্রশ্নেই আলাদাভাবে 40% নাম্বার পেতে হবে।
মোট 80টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর বিয়োগ হবে। এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তাহলে এমসিকিউ এ উত্তীর্ণ হলেই সে সকল শিক্ষককে পরবর্তীতে ভাইবার জন্য ডাকা হবে। তো এইখানে যেটা হয় আসলে এমসিকিউ পরীক্ষায় কিছু কিছু কৌশল আছে। আমরা দেখি যে বিসিএস বলেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন টেস্ট আছে, এইখানে কিন্তু বিশাল সংখ্যক শিক্ষার্থী বা প্রশিক্ষণার্থী বা ক্যান্ডিডেট যেটি বলি আর কি, তারা কিন্তু ফেল করে নিজেদের অদূরদর্শিতার কারণে। এমসিকিউ মানে একটা ধাঁধা, অর্থাৎ আসলে ধরলাম বিসিএস পরীক্ষা, এখানে কিন্তু 2 ঘন্টায়, অর্থাৎ এই 2 ঘন্টার সময়টাকে কে ভালোভাবে ব্যবহার করতে পারলো সে কিন্তু সফল কাম। অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে পাশ করার জন্য যতটা নম্বর দরকার তত পেয়ে গেছে, পেয়ে যাওয়ার পরেও নিজেকে কন্ট্রোল না করে আন্দাজে দাগে আসতেছে। এই কাজটা এমসিকিউ এর ক্ষেত্রে কখনোই করা যাবে না, কারণ যেহেতু এখানে নেগেটিভ মার্ক আছে, দেখা গেলো যে আপনি 2টা ভুল দাগাইলেন, তার জন্য কিন্তু অন্য যে সঠিক দাগাইছেন সেটা কিন্তু কি হয়ে যাবে, কর্তন হবে। এই জন্য পরীক্ষার যে সময় থাকবে 1 ঘন্টা সময় বা যতটুকু সময় থাকবে, যেহেতু 1 ঘন্টা সময় থাকবে, এই সময়ের ম্যানেজমেন্টটাই হচ্ছে সবচেয়ে কৌশলী। কে কতটা কৌশলী হবে এটা অর্জন করতে পারলো। যেহেতু 40% নাম্বার পেলে পাশ করবে, আসলে 40% দেখা যাবে যে একটু পড়াশোনা করলে মোটামুটি 40% এখানে পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে ওনার পাস মার্কটা হয়ে গেছে অলরেডি, এরপরও উনি আরো একটু নাম্বার পাওয়ার জন্য কি করতেছে, আরো অতিরিক্ত দেখাচ্ছে। তখন সেইটাই কিন্তু শাপে বর, অর্থাৎ ভালো করতে গিয়ে সেটা কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। এই জন্য এমসিকিউ পরীক্ষাটা হচ্ছে এই সময় নিজেকে কন্ট্রোল করা। যখনই মনে করবেন যে আপনি আপনার জানা প্রশ্নের ভিতরে 40% হয়ে গেছে, এবং আমি আমার একটা বাস্তব কথা বলি, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে, তো আমার কিন্তু ধারণা ছিল এটা যে আসলে যখনই একটা নির্দিষ্ট পরিমাণ পাস, প্রতিটা সাবজেক্টে একটা পাস মার্কস থাকে, এবং আমি আমার জুনিয়রদেরকে বলতাম যে এই পাস মার্কস তোলার পরে সময় যতক্ষণই বাঁচুক, কলমটাকে একদম হেডের ভিতরে ঢুকে জাস্ট চুপচাপ বসে থাকতে হবে। তবে কিছু কিছু বিষয় আছে, যেমন গণিতের ক্ষেত্রে ক্যালকুলেশন করতে একটু সময় লাগে, সেক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। কিন্তু দেখা গেল যে আপনি জানেন না, তখন ভাবতেছেন যে এটা অর্থাৎ মোটামুটি শিওর, ড্যাম শিওর, আন্দাজে দেখা আসতে পারে, কিন্তু তখন কি হয়, সেটা আমাদের জন্য নেগেটিভ হয়ে যায়। এই জন্য আসলে এই সময়ের ম্যানেজমেন্টটা, তো যখন পরীক্ষা হবে, পরীক্ষার আগে ইনশাল্লাহ সেটাকে নিয়ে আমরা বিস্তারিত দিক নির্দেশনা আমাদের থাকবে। এখন আসি যে কি কি বিষয়, এই যে 80 মার্কস বললাম আমরা, 80 মার্কসটা কি কি বিষয় হবে সেটা একটু আমরা দেখি। প্রথমে আছে বাংলা, তারপর আছে ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি। সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানটা আবার বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী। এরপর আছে যে প্রশাসনিক ব্যবস্থাপনা। এই প্রশাসনিক ব্যবস্থাপনা আমি দেখবো মূলত ইনশাআল্লাহ। এবার আছে আইন, বিধি, প্রবিধি, নীতিমালা, পরিপত্র, আদেশ সমূহ। এরপর আছে আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসারে নিম্নোক্ত বিষয়সমূহ। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে মোট 8টা বিষয় আছে। তাহলে একটু আমরা খেয়াল করি, তাহলে বাংলা একটা বিষয় ধরলাম, ইংরেজি 2টা বিষয়, আইসিটি 3 নাম্বার, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি 4, সাধারণ জ্ঞান 5, প্রশাসনিক ব্যবস্থাপনা 6, আর্থিক ব্যবস্থাপনা 7, আর অধিদপ্তর অনুযায়ী মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থাকবে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা অধিদপ্তর থাকবে কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান, এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থাকবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কুরআন, হাদিস, ফিকহ, আরবি ও ইসলামী শিক্ষা। তাহলে আমরা এখানে মোট দেখতে পাচ্ছি যে 10টা বিষয় ওনারা সরাসরি যে উল্লেখ করছেন। তো 10টা বিষয় যদি
80 মার্কস হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রতিটা বিষয় থেকে 8 মার্কস, 8 নম্বর। তাহলে বাংলায় 8 নম্বর, তো বাংলায় 8 নম্বর দেওয়ার জন্য কিন্তু খুব গভীর থেকে যে প্রশ্ন করবে সেই গভীরে যাওয়ার কিন্তু সুযোগ নাই। অর্থাৎ মৌলিক যে জ্ঞানগুলো আছে একদম প্রাইমারি লেভেলের জ্ঞান। আবার সেই সাথে আবারও বলি যে আসলে এইবার যেহেতু প্রথম, এর আগে যেহেতু এই পরীক্ষাগুলো হয়নি, তো এক্ষেত্রে বাংলা, ইংরেজি, মানসিক দক্ষতা, আইসিটি, সাধারণ জ্ঞান, এইগুলোর জন্য কিন্তু আমরা বিগত সময়ের যে এনটিআরসি স্কুল কলেজে যে সিলেবাস আছে সেটাকে আমরা মোটামুটি ফলো করতে পারি। এবং খুব যে গভীর থেকে আসবে, কারণ গভীরে তো যাওয়ার সুযোগ নাই। বাংলা থেকে পুরো বাংলা, সেটা বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, সবকিছু থেকে প্রশ্ন থাকবে হচ্ছে আপনার 8টা। তো 8টা প্রশ্ন যে খুব গভীরে যাওয়ার সুযোগ আছে তেমন আমরা বলতে পারি না, খুবই ভাষা ভাষা। তাহলে ইংরেজিতে জন্য বরাদ্দ আছে হচ্ছে 8 নম্বর, এবং সব যে হুবহু ফলো করবে তা না। এবং দেখা গেলো যে কোনো একটা বিষয় টাচই করে নাই, সেখানে কিন্তু আমাদের প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। তাদের বিধিবিধান, সরকারি বিধিবিধানগুলো এরকমই থাকে। তবে আমরা মোটা দাগে প্রস্তুতি এইভাবে নিতে পারি। তাহলে ইংরেজির জন্য প্রশ্ন থাকবে হচ্ছে 8টা, অর্থাৎ আমরা এইখানে অনুযায়ী দেখতে পাচ্ছি। তো সেই 8টা প্রশ্ন কিন্তু খুব যে গভীরে যাবে তা না, তবে আমাদের যে এনটিআরসি যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। স্যার স্যার 10টা বিষয় বলছেন কেন? 8টার বিষয় তো জি, বুঝি নাই স্যার। 8টা বিষয়। জি, হয়তো তাহলে 10টা হবে আর কি, 10টা। জি, মনে করেন যে 8 ও থেকে 10 এটার ভিতরে নিতে পারেন, বুঝতে পারছেন তো? আচ্ছা, 8, 10 জি জি মানে এটা হচ্ছে এভারেজ, আমরা এটা আমাদের অনুমান। এটা যে ফলো করবে তা কিন্তু কোনো নিশ্চয়তা নাই। কোথাও আবার দেখা গেল যে কোনো একটা বিষয় টাচই করেনি, সেখানে যে আমরা প্রশ্ন তুলবো, প্রশ্ন তোলার কিন্তু কোনো সুযোগ নাই। যেহেতু সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানের আইনগুলো এরকমই থাকে। তাহলে এখানে মনে করেন যে মোট আমরা 8টা বিষয় পেলাম, তাহলে যদি 80 মার্কস হয় তাহলে সেক্ষেত্রে 10টা, তাহলে 8টা থেকে 10টা। কোনো ক্ষেত্রে একটু বৃদ্ধিও পেতে পারে, অর্থাৎ যেহেতু 8টা বিষয় আছে 80 মার্কস, তাহলে 10টা করে স্ট্যান্ডার্ড। কোনো কোনো বিষয়ে একটু কমতেও পারে, কোনো কোনো বিষয়ে একটু বাড়তেও পারে। এরপর হচ্ছে মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, এখানে আছে হচ্ছে 10, অর্থাৎ 10 মার্কস থাকবে। সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞান কাটে আবার 2টা অংশ, বাংলাদেশের বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। তাহলে এখানে যদি আমরা 10টা প্রশ্ন পাই, তাহলে বাংলাদেশ অংশ আসে 5টা। তাহলে বাংলাদেশে কিন্তু কত কত বিষয় আছে, আন্তর্জাতিক বিষয়াবলী কিন্তু কত কত বিষয় আছে। এইগুলো হচ্ছে গোলক ধাঁধা। সাধারণ জ্ঞানটা হচ্ছে চাকরির ক্ষেত্রে গোলক ধাঁধা। অনেকে এই ক্ষেত্রে দেখা গেল যে মুদ্রার নাম, এই নাম, রাজধানীর নাম সবকিছু মুখস্থ করে একদম মুখস্থ করে ফেলতেছে। এই জন্য আসলে চাকরির প্রস্তুতির ক্ষেত্রে কতটুকু পড়বো এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কতটুকু পড়বো না। কারণ পড়ার সে বাদ দেওয়ার, যে কোনটা কোনটা আসবে না বা কম গুরুত্বপূর্ণ, সেই বাদ দেওয়ার বিষয়টা সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর আছে প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন, বিধি, প্রবিধি, নীতিমালা, পরিপত্র, আদর্শ সমূহ। এটা সমাজের শিক্ষকবৃন্দ আপনারা খেয়াল করবেন, আপনাদের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা বড় একটা মোটা বই আছে, বেসরকারি প্রতিষ্ঠান ব্যবস্থাপনা। এখানে কিন্তু এই প্রতিষ্ঠান সম্পর্কে যত বিধি বিধান, আইন কানুন, পরিপত্র যা আছে সবকিছু আছে। তাহলে এই যে এত আইন কানুন নিয়ম, এই সবগুলো কিন্তু থাকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি কত, সবগুলো মিলে 10 মার্কস, অর্থাৎ ভাগে বন্টন অনুযায়ী 10 মার্কস আছে। এটা কম হতে পারে, বেশি হতে পারে। তো এই এতগুলো কিন্তু আসলে অল্প সময় কিন্তু পড়া সম্ভব না। এই জন্য আমরা ইনশাল্লাহ এটাকে কি করে একটু ছোট করা যায় এবং গুরুত্বপূর্ণ কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো কম গুরুত্বপূর্ণ, সেগুলো বাছাই করে আমরা আপনাদেরকে সহায়তা করবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা, অর্থাৎ প্রতিষ্ঠানের যে আর্থিক ব্যবস্থাপনা, এই রিলেটেড বিষয়গুলো। এবং এক একটা অধিদপ্তর অনুযায়ী এক এক রকম বিষয় থাকবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থাকবে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা অধিদপ্তর থাকবে কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান। এখন আসি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। দেখেন যে তাহলে আমরা কিন্তু 8টা বিষয়ের একটা বিষয় হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট। এখানে কিন্তু আমরা পাচ্ছি যে 10 মার্কসের মতো প্রশ্ন হবে। কিন্তু এখানে দেখেন আবার 5টা বিষয় হবে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কোরআন, হাদিস,
ফিকহ আছে, আরবি ভাষা আছে, ইসলামী শিক্ষা আছে। তাহলে এইখানে কিন্তু আবার দেখা যাচ্ছে যে 5টা বিষয়। তার মানে আল কোরআন থেকে 2টা প্রশ্ন, হাদিস থেকে 2টা প্রশ্ন, ফিকহ থেকে 2টা প্রশ্ন, আরবি থেকে 2টা প্রশ্ন। তার মানে দেখা যাচ্ছে আমাদের নম্বর কম কিন্তু সিলেবাস কিন্তু ব্যাপক। সুতরাং আমাদের কিন্তু আসলে অল্প সময়ে খুব ভালো প্রস্তুতি নেওয়ার জন্য একটা গোছানো একটা প্রস্তুতি দরকার। কোথাও যেহেতু এইবারই প্রথম, আগের কোনো মডেল নাই, সুতরাং এটা কিন্তু আমরা বলতেও পারতেছি না যে ঠিক কোথা থেকে প্রশ্ন করবে, কিরকম প্রশ্ন করবে। এই জন্য এটা আমাদের জন্য সহজও হতে পারে, আবার কঠিনও হতে পারে। যেহেতু প্রথমবার, এই জন্য ওনারা এত গভীরে যাবে না। এবং সাধারণত এমনই স্যাররা আমরা যখন প্রস্তুতি নিয়েছি, বিসিএস এর প্রশ্ন দেখা গেল যে 10 বিসিএস এর প্রশ্ন দেখলে পারে এখন যারা 45 বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন তারা দেখলে হাসবে যে এরকম প্রশ্ন করা হয়তো বিসিএস এ। তাহলে শুরুর দিকে ধীরে ধীরে কি করা হয়, মানে শুরুর দিকে একটু সহজে থাকে, তারপর ধীরে ধীরে যখন দেখা গেল যে শিক্ষার্থীরা যখন অষ্টমটা যখন হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে, তখন কিন্তু মোটামুটি আমরা সবাই একটা ধারণা পাবো যে আসলে এই বিষয়গুলো থেকে প্রশ্ন হতে পারে। তখন কিন্তু দেখা গেল যে যারা আমাদের মতো এগুলো নিয়ে কাজ করতেছে তারা এই বিষয় নিয়ে কাজ করবে, যারা গাইড প্রণয়ন করতেছেন তারা এই বিষয়গুলোকে আলোকপাত করবেন। তখন কিন্তু আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তখন কিন্তু যারা প্রশ্নপত্র প্রণয়ন করবেন তারা কিন্তু কি করবে, অথবা প্রশ্নপত্র প্রণয়ন করার সময় এগুলো ফলো করে তারা কিন্তু তখন কি করবে, আরেকটু কঠিন করার চেষ্টা করবে। তো যেহেতু শুরু, এটা সহজ হতে পারে, কঠিন হতে পারে, কারণ আমরা তো জানি না যে কত থেকে প্রশ্ন করবে, কিরকম প্রশ্ন করবে। তারপর আমাদের ওভারঅল একটা ধারণা রাখতে হবে ইনশাআল্লাহ। এই ছিল স্যার হচ্ছে আমাদের আসলে প্রস্তুতির বিষয়। এরপরে আমরা বিষয়ভিত্তিক নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। আর যোগ্যতা অভিজ্ঞতা এটা আমাদের আলোচনা করার বিষয় নিয়ে আপনারা স্ব বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছেন, অর্থাৎ বিভিন্ন অধিদপ্তর থেকে আসছেন, আপনারা স্ব অধিদপ্তর থেকে দেখবেন। আমরা এখন স্যার এখানে লেখা আছে যে সিলেবাস এনটিআরসি এ পদ অনুযায়ী আলাদাভাবে দেওয়া হবে এনটিআরসি এর ওয়েবসাইটে। এই কথাটা লেখা আছে নিচের মধ্যে। তাহলে প্রতি পদে কি আলাদা সিলেবাস দিবে? এই পরিপত্রের মধ্যে লাস্ট লেখা আছে। যেহেতু এখন কিছু দেয় নাই, যখন দিবে তখন সেটা নিয়ে অবশ্যই আমরা সেটাকে ফলো করব। তো যেহেতু আপনি এখন থেকে প্রস্তুতি নেবেন, তো এখন তো আপনার সামনে কিছু নেই, তো আমাদের তো একটা শুরু করতে হবে। এটা আমরা ইংরেজি বাংলা বিষয় দিয়ে শুরু করব। আমরা তাহলে এখন আমাদের স্লাইডে ফিরে যাচ্ছি, যেখানে আমাদের ইতিপূর্বে যে স্লাইডটা ছিল সেই স্লাইডটাতে আমরা ফিরে যাচ্ছি, যেখানে এনটিএসসি এর যে বিগত বর্তমান যে সিলেবাস আছে, অর্থাৎ বর্তমান সিলেবাস বলতে স্কুল এবং কলেজ বা মাদ্রাসার জন্য যে শিক্ষক নিবন্ধনের যে সিলেবাস আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলে মোটামুটি বিষয়টা বুঝতে পারবো। স্যাররা আসলে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা, সবাই মিলে দেখতে পাচ্ছেন তাই না বাংলা বিষয়ের সিলেবাস? স্যাররা একটু রেসপন্স করবেন যদি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। তাহলে আমরা একটু বাংলা নিয়ে আলোচনা করি যে আসলে কি কি বিষয়গুলো আছে। এটা হচ্ছে বর্তমানে স্কুল কলেজ পর্যায়ে যেগুলো আছে, বা এটা হচ্ছে স্কুল পর্যায়ে। একটা বিষয় বলি, আসলে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, এগুলো আমরা সেই এনটিএসসি এ যাই বা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ যাই, স্কুল সহকারী শিক্ষক যাই, অথবা বিসিএস যাই, অ্যাডমিশন টেস্ট যাই, ঘুরে ফিরে সবগুলো একই রকম, বেসিক বিষয়গুলো একই থাকে। কোথাও হয়তো প্রশ্ন কম হচ্ছে, কোথাও প্রশ্ন বেশি হচ্ছে, এতটুকুই পার্থক্য। যেমন বাংলা যে বিষয়গুলো থাকবে, ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধিকরণ। যেমন স্যার একটা বিষয় খেয়াল করবেন, এই যে ভুল সংশোধন বা শুদ্ধিকরণ, এইটা কিন্তু সরাসরি ব্যাকরণে কিন্তু কোনো আলোচনার বিষয় না। এইটা আমরা যখন পুরো গ্রামারটা, পুরো ব্যাকরণটা সঠিকভাবে জানবো, তখনই কিন্তু মূলত আমরা এই ভুল সংশোধনটা করতে পারবো বা শুদ্ধিকরণটা করতে পারবো। যথার্থ অনুবাদ, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস ও প্রত্যয়, সমার্থক ও বিপরীতক শব্দ, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন, এগুলো হচ্ছে বাংলা থেকে মোটামুটি একটা সিলেবাস, যেখান থেকে আমরা, যেহেতু এখনো সিলেবাস আসেনি, তো আমরা মোটামুটি এইটা ফলো করে আমরা সামনে আগাতে পারি। একটা বিষয় খেয়াল রাখবেন স্যাররা,
আমরা যে চাকরির যে বিষয়গুলো আছে, এই চাকরি যে আমরা যা কিছু করব, এটাকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল। কনস্ট্যান্ট কি? যে জিনিসটা কোনো পরিবর্তন নেই। যেমন আপনি যদি এখন বাংলা থেকে শুরু করেন, ইংরেজি দিয়ে শুরু করেন, কারণ পৃথিবীতে যত চাকরি, পৃথিবীতে না, বাংলাদেশে যত চাকরি হোক, বাংলা থাকবে, ইংরেজি থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, গণিত থাকবে। এটা কিন্তু কোনো পরিবর্তন নেই। আপনি যদি এখন থেকে শুরু করবেন, তাহলে এখন কোথা থেকে শুরু করবেন? চাইলে কিন্তু আমরা বাংলা, ইংরেজি, অর্থাৎ সিলেবাস যাই হোক, এখন তো সিলেবাস আসে নাই, এবং আমরা 19তম নিবন্ধন নিয়েও কাজ করি। তো 19তম নিবন্ধনের সিলেবাসে কিন্তু সম্পূর্ণ এখন ওইভাবে আসেনি, বা কিছু আসছে। তাহলে সিলেবাস যাই হোক, সরি, সিলেবাস আসছে, আসলে আগে ছিল লিখিত, এখন আসছে এমসিকিউ। শুধু ফরম্যাটটা চেঞ্জ হবে, মৌলিক বিষয়গুলো কিন্তু একই থাকবে। এই জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করব। কবে সিলেবাস আসবে এই ভরসায় বসে থাকবেন তো আপনি পিছিয়ে যাবেন। আপনি যখন ভাবতেছেন যে 2 দিন পরে শুরু করবেন, কেউ একজন আপনার সে 1 মাস আগে শুরু করছে। যখন হয়তো শোনা যাচ্ছে যেরকম এনটিআরসি হাতে যাবে, তখন তো এই মনে শুরু করছে। তো আমরা সবসময় যেটা বলে থাকি যে সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। আপনার নিজেই নিজেকে মোটিভেশন করতে হবে এইভাবে যে আপনি যেহেতু এখানে যুক্ত হয়েছেন, তার মানে আপনি সিরিয়াস। আর একটা কথা মনে রাখবেন যে আপনারা কিন্তু শুধু দিক নির্দেশনা, কখনোই কোনো প্রতিষ্ঠান কখনোই কিন্তু কাউকে এটা ইনশিওর করতে পারে না। আমরা শুধু আপনাদের একটা দিক নির্দেশনা দেবো, আপনাদের সহায়ক হিসেবে কাজ করবো। মূল কাজ কিন্তু আপনাকেই করতে হবে। তো যেহেতু আপনি এখানে যুক্ত আছেন, তার মানে আপনি সিরিয়াস, আপনি সিরিয়াসলি পড়াশোনা করবেন বাকি দিনগুলো। আরেকটা বিষয় যে হলো প্রস্তুতির ক্ষেত্রে দেখা গেলো যে কয়েকদিন খুব তোড়জোড় করে পড়াশোনা হচ্ছে, পরে 5 দিন পরে তার খোঁজ নেই। এই জিনিসটা আমরা কখনোই করব না। আমাদের ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রমটা চালিয়ে যেতে হবে। কখন পরীক্ষা হবে, কখন হবে না, সিলেবাস কি হবে, সেটার ভরসায় না থেকে এখনই মাঠে নামতে হবে। তো যেভাবে বলছি যে আপনাদের নিজেদের মোটিভেশনটা কিভাবে করবো আমরা, যে আপনি যেহেতু সিরিয়াসলি শুরু করছেন, তার মানে আপনি এই আত্মবিশ্বাসটা মনে রাখেন যে আপনার কাঙ্ক্ষিত একটা পদ আপনি পেয়ে গেছেন। এখন সেই পদটা গ্রাম অঞ্চলে নিবেন নাকি শহর অঞ্চলে নিবেন, যেহেতু নাম্বারের একটা বিষয় আছে। আর আপনারা নিশ্চয়ই ভালো জানেন আমাদের চেয়ে, গ্রামের একটা প্রতিষ্ঠান আর শহরের প্রতিষ্ঠান অনেক তফাৎ। তাহলে আপনি যুক্ত হয়েছেন মানে আপনি এই বিশ্বাসটা আপনার ভিতরে আনতে হবে যে আমি যুক্ত হয়েছি, তার মানে একটা প্রতিষ্ঠান আমার পদ আমি নিশ্চিত করব। কিন্তু সেই পদটা গ্রামে না হয়ে কি করে শহরে হইতে হবে, এই জন্য আমাকে অন্য 10 জনের চেয়ে এগিয়ে থাকতে হবে। এই চিন্তা ভাবনা করে আপনাকে এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে। তাছাড়া যেটা বলতেছিলাম যে আসলে কনস্ট্যান্ট আর ভেরিয়েবল, কিছু কিছু বিষয় আছে পরিবর্তন হয়ে যায়, যেমন সাধারণ জ্ঞান। এগুলো তো আজকে যেটা আছে কালকে নাও থাকতে পারে। তো এইগুলো পড়বেন একদম শেষের দিকে। আর এখন আপনারা যেগুলো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং গাণিতিক যুক্তি, গণিত এবং সাধারণ জ্ঞানেরও কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এগুলো পরিবর্তন হয় না, সেসবগুলো আপনারা এখন প্রস্তুতি নেবেন। আর পরবর্তীতে পূর্ণাঙ্গ সিলেবাস আসলে পরে তখন সেটা আলোকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। ইংরেজিতে যে সকল বিষয় দেখা যাচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ বাক্যপূর্ণ, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, চেঞ্জ অফ পার্টস অফ পিস, রাইট ফর্মস অফ ভার্ব, fill in the blanks with appropriate word, transformation of sentences, synonyms and antonyms, idioms and phrases। অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি আমরা। আসলে ধরলাম যে আপনি ইংরেজিতে যত সিনোনিম এবং অ্যান্টোনিম আছে, এগুলো মুখস্থ করতে গেলে আমাদের জীবন পার হয়ে যাবে, তারপর আমরা এটা কখনো মুখস্থ করে শেষ করতে পারবো না। এটা হচ্ছে বাস্তবতা। তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নেব? বিগত সালগুলোতে যেগুলো বেশি বেশি আসছে। আর একটা বিষয় মনে রাখবেন যে 80তে আপনি কখনোই যে 80টা যে আপনার কমন পড়বে সেটা কখনোই সম্ভব না। আপনার থাকবে যে 80%, ধরলাম সেখানে 60, আপনার টার্গেট থাকবে যে 60 মার্কস অ্যান্সার করবে, এবং 60 থেকে বা এর চেয়ে বেশি থাকলে যথেষ্ট।
কারণ কিছু কিছু প্রশ্ন থাকবে যেই প্রশ্নগুলো আপনি সারা জীবন পড়াশোনা করলে কখনোই কমন ফেলাতে পারবেন না। এরকম 5টা 10টা প্রশ্ন থাকবে, এটা আপনার ধরে নিতে হবে। ধরলাম যে সিনোনিম অ্যান্টোনিম আপনি এবং যেমন আছে কি এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখতে পাচ্ছি না, কারণ সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে। কিছু কিছু বিষয় আছে যেগুলো বিষয়ে আসলে অল্প প্রস্তুতি নিলে ভালো করা যায়। তো এই যে আমরা যেগুলো আলোচনা করতেছি এইটারও আবার 2টা ধরন হয়ে থাকে, কিছু হচ্ছে লিমিটেড, কিছু হচ্ছে আনলিমিটেড। যেমন এখানে আমরা একটু বলি চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচের যে পরিবর্তন এটা কিন্তু লিমিটেড, অর্থাৎ একটা থেকে আরেকটা করবো, আরেকটা থেকে আরেকটা করবো। কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিম এর কিন্তু কোনো শেষ নাই, ইডিয়ম ফ্রেজ আছে এগুলো যেগুলো আছে। তো এই জন্য এই প্রিপারেশনের ক্ষেত্রেও দেখবেন যে কিছু কিছু বিষয় আছে যে এইগুলো পড়াশোনা করলে মোটামুটি, যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এটা হচ্ছে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে করব। তো সেন্টেন্সে যতগুলো প্রকার আছে তো সেই নিয়মগুলো শিখলে কিন্তু মোটামুটি আপনার একটা ধারণা থাকবে যে আমি এই পর্যন্ত শেষ করতে পারছি। কিন্তু কিছু কিছু বিষয় আছে যে আপনি যতই পড়েন আপনি কিন্তু কখনোই এই নিশ্চয়তা পাবেন না যে আপনি শেষ করতে পারছেন। যেটা আমি বলতেছিলাম যে সিনোনিম এন্ড অ্যান্টোনিমস, এর তো কোনো শেষ নাই, হাজার হাজার আছে। এটা তো আপনার সবগুলো তো প্রয়োজন পড়বেও না। এই জন্যই এই সকল ক্ষেত্রে আমাদেরকে কৌশলী হতে হবে। কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো শেষ করার মতো, আপনি শেষ করতে পারবেন, সেইগুলোকে আপনি একটু জোর দিবেন। আর কিছু কিছু বিষয় আছে সেটা সারা জীবন পড়লেও শেষ হবে না, সেইগুলো থেকে আমরা বিগত সালে কি কি আসছে, কোনগুলো গুরুত্বপূর্ণ, সেইগুলো শুধু আমরা প্রস্তুতি নেব। স্যার আমি শুধু আপনাদেরকে ওভারঅল ধারণা দিচ্ছি, এরপরেও আমাদের প্রতিটা বিষয়ের এক্সপার্ট আছেন, তারা এই সকল বিষয় নিয়ে, আজকে হচ্ছে পুরো সিলেবাস নিয়ে আলোচনা। এরপরে একদিন বাংলা সিলেবাস নিয়ে আলোচনা হবে, বাংলার প্রস্তুতি নিয়ে আলোচনা হবে, একদিন ইংরেজি প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। তো ওনারা আরো গভীর থেকে ওনারা ধারণাগুলো দেবেন, আমরা শুধু আজকে সিলেবাস নিয়ে আলোচনা করতেছি। এরপর সাধারণ গণিত, পাটগণিত আছে গড়, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ, ক্ষতি, অনুপাত, সমানুপাত। বীজগণিত আছে উৎপাদক, বর্গ, ঘন সম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ। গসাগু বাস্তব সমস্যা সমাধানের বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ। জ্যামিতি আছে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ। এইটা কিন্তু হলে 25 মার্কস, এটা কিন্তু ছিল হচ্ছে ইসের জন্য, আমাদের শিক্ষক নিয়োগের জন্য। তো আমরা যেহেতু দেখতে পেলাম যে এখানে কিন্তু আমরা পাচ্ছি 10, আমাদের নম্বর বিভাজন অনুযায়ী 10 মার্কস পাচ্ছি। তো সেখানে দেখেন যে এখানে কিন্তু আপনি গুনলে পরে দেখা যাবে যে কমপক্ষে 20টার উপর টপিকস আছে। সুতরাং সব টপিকস টাচ করবে সেটা কিন্তু কখনো সম্ভব না। স্যার এখান থেকে আমরা 5 পাবো, কারণ মানসিক দক্ষতা যে আছে, মানসিক দক্ষতায় থাকবে 5 আর গাণিতিক যুক্তিতে থাকবে 5, এই যে 10। তাহলে আপনি কিন্তু আরো আরো এক্সটেন্ড করে দিলেন আর কি। তার মানে যদি 5 পাই তাহলে কিন্তু এখানে কমপক্ষে 20টার মতো টপিকস আছে, সেই 20টা টপিকস থেকে 5 কিভাবে আসবে? এই জন্য খুব যে গভীর থেকে হবে তা কিন্তু না, অর্থাৎ সবকিছু সম্পর্কে ওভারঅল একটা ধারণা। স্যার বিসিএস পরীক্ষা সম্পর্কে একটা জনমনে একটা কথা আছে যে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। আসলে মূলত এগুলো হচ্ছে এইটাই, যে সবকিছু বিষয় সম্পর্কে কিছু কিছু, কিন্তু কোনোটাই খুব গভীরে না। আমাদের প্রস্তুতিও কিন্তু সেই অনুযায়ী হবে। আপনি যদি এখন মনে করেন যে গড়, এই গড় নিয়ে কত নিয়ম আছে, দেখা গেল আপনি গড় নিয়েই পড়ে আছেন, আপনার সময় আছে 2 মাস, আপনি 15 দিন মনে করেন যে এই পাটিগণিত নিয়েই পড়ে থাকলেন, তাহলে কিন্তু আপনার প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হবে না। এই জন্য আমরা বারবার বলতেছি যে মার্চের 10 তারিখের ভিতরে পরীক্ষা হবে স্যার, মার্চের 10 তারিখের ভিতরে পরীক্ষা হবে। না, আমি জাস্ট এমনি বলতেছি আর কি, অর্থাৎ আইডিয়া করে বলতেছি যেগুলো যে আপনার যে সময় আছে তার অনেকটা সময় আপনি শুধু একটা বিষয় নিয়ে পড়ে থাকলেন। তা আমরা কিন্তু বারবার বলতেছি যে কি পড়তে হবে, এর চেয়ে গুরুত্বপূর্ণ যে কি বাদ দিতে হবে। আপনি যখন বাদ দেওয়া শিখবেন তখন কিন্তু আপনার একটা স্মার্ট প্রিপারেশন হবে। এরপর ছাড়া আছে হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানটা হচ্ছে গোলকধাঁধা, এর কোনো শেষ নেই। একটু বলি, সাধারণ জ্ঞানে দেখবেন যে আপনি সারা জীবন বই যদি নাও ধরেন
তাও কমপক্ষে ধরলাম এখানে 10, এই 10-এর থেকে 4-5টা এমনি পারবেন বা 3-4টা এমনি পারবেন। সুতরাং এই ক্ষেত্রে হচ্ছে একটু কৌশলী হতে হবে, আপনার সাধারণ জ্ঞানটাকে একটু কম সময় দিবেন, কারণ সাধারণ জ্ঞানের কোনো শেষ নাই। আজকে যেটা ঘটনা ঘটছে সেটাও সাধারণ জ্ঞানের অংশ। দেখা গেল যে আপনি আজকে পর্যন্ত পৃথিবীতে যা কিছু ঘটছে সব মুখস্থ করে ঘুমাইছেন, কালকে সকালে যে একটা ঘটনা ঘটবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? কালকে সকালে একটা ঘটনা ঘটলো, সেটাও কিন্তু সাধারণ জ্ঞানের একটা অংশ। সুতরাং সাধারণ জ্ঞানটা কিন্তু কখনোই শেষযোগ্য না। এই জন্য এটা আপনারা আপাতত বাদ রাখবেন, এটাকে জাস্ট পরীক্ষার আগে একটু চোখ বুলাবেন। কারণ আমরা কিন্তু বারবার একই কথা বলছি যে কনস্ট্যান্ট এবং হচ্ছে ভেরিয়েবল, তো এইটাই কিন্তু সেই ভেরিয়েবল, এটা কিন্তু সতত পরিবর্তনশীল। আপনি দেখা গেলো যে 2026 সালে 25 সালে নোবেল প্রাইজ কারা পাচ্ছে সবার নাম মুখস্থ করলেন, 26 সালে যায় এটা আর কোনো কাজই দিবে না। এই জন্য সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমাদেরকে খুবই কৌশলী হতে হবে। এখানে আন্তর্জাতিক চলমান ঘটনাবলী, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান, বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশ, অনেকগুলো বিষয় রয়েছে। তো সবগুলো মিলে কিন্তু দেখা যাচ্ছে খুবই অল্প মার্কস। এইটা যেহেতু আমাদের হাতে ছিল এই জন্য আমরা এটা বিস্তারিত আলোচনা করছি। বাকি আইসিটি আছে, তো আইসিটিও আসলে বিশাল বিষয়। এগুলো নিয়ে আমরা প্রতিটা বিষয় নিয়ে যেহেতু 8টা বিষয় পেলাম, এই 8টা বিষয় নিয়ে আবার আমাদের খুঁটিনাটি ক্লাস হবে, বিস্তারিত আলোচনা হবে। তো এই ছিল মোটামুটি একটা ওভারঅল একটা ধারণা যে আমরা কিভাবে প্রস্তুতি নেব। আসলে কখন কি ক্লাস হবে না হবে সেই ভরসা না, আপনি এখন থেকে শুরু করতে হবে। আপনি যেই মুহূর্তে মনে করতেছেন যে আমি কাল শুরু করব, ঠিক এই সময় কেউ না কেউ কোনো না কোনো এক জায়গায় এটা শুরু করতেছে। সুতরাং স্যাররা আপনারা যারা যুক্ত হয়েছেন, তো আমরা ধরে নিয়েছি যে আপনারা খুবই সিরিয়াস দেখেই এখানে যুক্ত হয়েছেন। তো আপনারা এই সিরিয়াসনেসটা আপনাকে ধরে রাখতে হবে পরীক্ষা হবার আগের দিন পর্যন্ত বা পরীক্ষা হওয়া পর্যন্ত, তাহলে আশা করি ইনশাল্লাহ কামে হবেন। তো আমরা মোটামুটি আলোচনা করছি স্যাররা, এখন যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন, আলোচনা করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আমার একটা জানার বিষয় হলো স্যার, যে আমরা একসাথে কি অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ লাগি আবেদন করতে পারবো, মানে একই ব্যক্তি এক ইন্ডেক্স দ্বারা? আমাদের একজন উনি এখানে উপস্থিত ছিলেন, উনি মনে হয় বলছেন যে পারবেন না সম্ভবত। এই বিষয়গুলো আমাদের অধ্যক্ষ উপাধ্যক্ষ হবে স্যার, ওইখানে বয়সের বিধি আছে, এমপিও নীতিমালার মধ্যে বয়সের বিধি আছে। 2026 এমপিও নীতিমালায় তো লেখা আছে সম্পূর্ণ, নতুন এমপিও নীতিমালা 2026 যে করছে ওইখানে লেখা আছে। স্যার, কিন্তু সমবাদ উনি বলছিল, সমবাদ হচ্ছে যে স্যার, উনি তিনি বলেন না, সহকারী প্রধান শিক্ষক আছে, আবার সহকারী প্রধান শিক্ষকে আবেদন করবে, এই কথাটাই বলছিল। কিন্তু সহকারী প্রধান শিক্ষকে যা আবেদন করবে এমপিও নীতিমালার মধ্যে উল্লেখ আছে যে ওইখানে উল্লেখ যে আছে নিয়মটা আছে, ওই নিয়মের সাথে পড়ে না আর কি। বিস্তারিত বললাম না। আসসালাম। স্যার সেটা বলে না, আমাদের মাদ্রাসায় একই ব্যক্তি একই অভিজ্ঞতা দ্বারা উপাধ্যক্ষ হতে পারবে, অধ্যক্ষ হতে পারবে। তা আমি কি উভয় জায়গায় কি আবেদন করতে পারবো, না যে কোনো একটা করতে হবে আমাকে? প্রশ্ন এটা আরে। স্যার আমি এগুলো একটু তো আমাদের যুক্ত শোভন স্যার জি এবং স্যার, সেই সাথে আমি একটু আপনারা যুক্ত করি। এগুলো এক বলবেন। ইন্ডেক্স দিয়ে একটা আবেদন হবে, এটা হচ্ছে সরাসরি সুন্দর করে দেওয়া আছে নীতিমালাতে। এক ইন্ডেক্স দিয়ে একটা আবেদন, আপনি এখন যেই পদের জন্য আহ আপনার কোয়ালিফিকেশন আছে সে অনুযায়ী আপনি হচ্ছে ওই একটাতে আবেদন করতে পারবেন স্যার। ধন্যবাদ। জি স্যার মনে হয় উত্তর পেয়েছেন। আসলে মূল বিষয় আলাউদ্দিন হচ্ছে যে আমাদের যে শোভন স্যার আছেন উনি এগুলো ম্যানেজমেন্ট করেন, তো উনি এই সকল আপডেট তথ্যগুলো রাখেন। তো অনেক তথ্যগুলো আমাদের হয়তো রাখা সম্ভব হবে না, তো যেহেতু আমাদের গ্রুপ আছে ইনশাল্লাহ গ্রুপে বিস্তারিত আলোচনা হবে। স্যার জানাতে আরেকটা হবে। বিষয় হলো উস্তাদ, ওই আমাদের তো ধরো মার্চের শুরুতে এনটিআরসি এর যিনি প্রধান উনি বলছেন মার্চের শুরু দিয়ে আমাদের পরীক্ষাটা হয়ে যাবে, তাহলে তো হাতে আমাদের 1 মাস নাই। এখন আমরা তো 12টা ক্লাস পাবো, আপনাদের এখানে তো 12টা ক্লাসের বেশি পাবো না। যদি আমাদের মার্চের শুরু পরীক্ষা হয়ে যায় প্রথম সপ্তাহ বা প্রথম দশকে, এনটিআরসি উনি বলছেন যিনি চেয়ারম্যান সাহেব, গতকাল জি আমি জি পত্রিকা দেখি। স্যার, আমি একটু আপনার সাথে শেয়ার করি স্যার। আপনার সাথে আমাদের টার্গেট ছিল যে 3 মাসে 36টি ক্লাস,
যদি আমাদের 1 মাসে আমরা সময় পাই, আমরা আপনাদের 34টি ক্লাসই দিয়ে দিব। রমজান মাসে একটু আমরা বেশি বেশি করে ক্লাস করার চেষ্টা করব। প্রয়োজনে সপ্তাহে 6 দিনই ক্লাস থাকবে। আমরা প্ল্যানিং করছি, মোল্লা স্যার আমাদের সার্বিক ভাবে সহযোগিতা করছেন। অবশ্যই আপনাদের কোনোভাবেই আমরা কম দিব না, এটা নিশ্চিত করলাম। জি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার। জি, শুনতে পাচ্ছি স্যার, আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি আপনাকে। স্যার যে আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম যে আপনার যে নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিকের সহকারী প্রদান দুটো তো আপনার যোগ্যতা তো একই, তাহলে এই ক্ষেত্রে কি আমি দুইটা আবেদন করতে পারবো না একটা আবেদন করতে হবে? ট্যাগ ইন্ডেক্স দিয়ে স্যার একটাই। একই যেহেতু প্রশ্ন তো স্যার তাহলে কি একই হবে নিম্ন মাধ্যমিকে আপনার আর যে সহকারী প্রধান শিক্ষকের কি প্রশ্ন স্যার কি হবে? আর প্রশ্নটা এখনো যেহেতু ওভাবে সরাসরি বলেনি যে আলাদা হবে কিনা, জি স্যার। আমরা ধরে নিচ্ছি আলাদা হবে, এবং আলাদা তারিখেও পরীক্ষা হতে পারে অথবা একই দিনে। এটা মূলত নির্ভর করবে, দেখেন ধরেন যে কোনো কারণে মাত্র 5,000 আবেদন করেছে, সেক্ষেত্রে ঢাকাতে পরীক্ষা নিবে। যদি সেটা হচ্ছে 1 লাখ আবেদন হয়, তখন বিভাগীয় পর্যায়ে নিবে। যদি 5 লাখ আবেদন হয়, তাহলে সেটি দেখবেন যে ডিস্ট্রিক্ট পর্যায়ে আবেদনগুলো মানে পরীক্ষাগুলো হচ্ছে। আসলে এটা নির্ভর করবে টোটাল আবেদনের উপরে। ওনারা তাৎক্ষণিকভাবে জানাবেন এগুলো। সালাম ধন্যবাদ আলাইকুম। স্যার। আচ্ছা আচ্ছা আসসালামু স্যার। আলাইকুম। সালাম আলাইকুম স্যার। স্যার আপনারা একটু হ্যান্ড রেজ যদি করেন তাহলে ভালো হয়। আমি সালেউদ্দিন স্যার হ্যান্ড রেজ করেছেন অনেক আগে। স্যার আপনি যদি কিছু বলতে চান স্যার। জি, ধন্যবাদ স্যার। আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে স্যার, বিস্তারিত সিলেবাসটা কবে প্রকাশ হতে পারে? আর যদি জানা থাকে একটু কাইন্ডলি শেয়ার করবেন। আর একটা বিষয় হচ্ছে স্যার, এখন আমাদের তো এখনো আপনার সাউন্ড একটু কম আমাদের এই পাচ্ছি আমরা পরীক্ষা স্যার। স্যার আপনি বিস্তারিত মনে হয় সিলেবাস সিলেবাসটা কবে সম্পর্কে প্রকাশ জানতে হবে? চেয়েছেন। বিস্তারিত সিলেবাসটি আমি একটু বলছি। এই আমি 9:30টার দিকেও দেখেছি ওনারা আপলোড করেননি। আপনারা সবাই হচ্ছে তো ওই নিবন্ধন এনটিআরসি এর যে ওয়েবসাইট আছে ওখানে যাবেন, ওখানে লেখা আছে যে সিলেবাস সংক্রান্ত বক্স আছে। ওই বক্সে গিয়ে দেখবেন যে হচ্ছে বিস্তারিত সব সিলেবাস গুলো দিয়েছে, কিন্তু এটার সিলেবাস এখনো আপলোড করেনি। আজকে যে আমরা আলোচনা করলাম, স্যার যেটা আলোচনা করলো, দেখেন অনেকটা সিলেবাস কিন্তু প্রজ্ঞাপন মানে যে বিজ্ঞপ্তিটা ছিল আপনাদের, যে বিজ্ঞপ্তি নিয়োগের বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে আবেদনের জন্য, সেখানে কিন্তু মোটামুটি সিলেবাস দিয়ে দিয়েছে। এখন শুধু বাংলা লিখেছে, ইংরেজি লিখেছে। এটা তো আসলে একটা মহাসাগর, যেখানে আমাদের পক্ষে সম্ভব না। আমরা আশা করছি যে অতি দ্রুত একটা সিলেবাস দিয়ে দিবে। আর আপাতত আমরা যে প্রস্তুতিটা নেব সেটা হচ্ছে আজকে মোল্লা সালে স্যার আমাদের সাথে শেয়ার করেছেন যে সিলেবাস গুলো, এইটার আলোকেই। এবং এখান থেকে আমরা আবার কিছু টপিক বাদ দিয়ে দিব। এই কারণে স্যার কিন্তু বললো যে আহ, বাদ দেওয়া শিখতে হবে। কারণ একটা 20টা টপিক আছে, আপনার 20-এর মধ্যে 4 মার্ক আসবে। তো ওখানে আমরা একটু হাইলাইটস পয়েন্ট গুলো যেগুলো বেশি সচরাচর আসে, সবসময় আসে, ওই জিনিসগুলো নিয়ে আপনার আমরা সামনের দিকে কাজ করবো। ধন্যবাদ স্যার। জি স্যার, আরেকটা বিষয় হচ্ছে, আমরা কি পিডিএফ গুলো আমাদের ক্লাসের মানে প্রত্যেকটা বিষয় ওয়াইজ পিডিএফ গুলো পাবো কিনা স্যার? জি জি, অবশ্যই প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পাবেন। আমরা আজকে হচ্ছে আপনাদের বলে রাখি, আজকে হচ্ছে আমরা যে ক্লাসটি করেছি এবং আগামীকালকে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্লাস আছে। এটা আমাদের হচ্ছে ফেসবুক সরাসরি আমরা পাবলিক করব, পাবলিক ক্লাস হবে। এবং এরপরে সোমবারে ক্লাস আছে গণিতের, সেটাও পাবলিক হবে। এই 3টি ক্লাস হচ্ছে সর্বসাধারণ সবারই জন্য আমরা পাবলিক করব, এবং পরবর্তীতে যারা আমাদের পেড গ্রুপে আছেন সব ক্লাসগুলোই আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপে হবে। সেখানে সরাসরি আমরা লাইভ ক্লাস করতে পারবেন, অথবা জুমের মাধ্যমে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। আর আসসালামু পিডিএফ আলাইকুম সবগুলো আপনারা পাবেন। জি, ধন্যবাদ। স্যার একটা বিষয় জানার ছিল, জি স্যার, জাফর স্যার। কেউ হ্যাঁ জেনে যদি জানাতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। আবেদন করতে গিয়ে একটা প্রবলেম ফেস করছি, এই জন্য আবেদনটা ফাইনাল সাবমিট করিনি। সেটা হচ্ছে এখানে মানে আমরা যারা ডিভিশনে পাশ করেছি, মানে গ্রেডিং সিস্টেম ছিল না আমাদের যে আগে,
তো সেখানে দুইটা অপশন আছে, মানে যখন আমি ক্লাসগুলো দেই সেখানে অবটেইনিং মার্কস আর হলো টোটাল মার্কস। হ্যাঁ, অবটেইন মার্কস আর টোটাল মার্কস যাতে কিছু সম্মত লেখা। তো সেক্ষেত্রে আমি যেটা ধরে নিয়েছি যে আমি টোটাল কত নাম্বার পেলাম সেটা আমি অবটেইনে দিলাম, আর টোটাল মার্কস হলো কত নাম্বারের উপর পরীক্ষা হলো সেটা। এই বিষয়টা কি এরকম কিনা, যেমন আমার দাখিলে আমাদের টোটাল মার্কস ছিল 1100, আমি পেয়েছি 772। 772 দিলাম, কিন্তু টোটাল মার্কে গিয়ে 1100 দিলাম। এখানে আবার একটা ব্যাপার হলো আমার কনফিউজড আমি সেখানে, যে 1100-র মধ্যে আবার একটা মার্কস এরকম ছিল যে কৃষি শিক্ষা মেবি, এখানে 40 নম্বর বাদ গিয়ে বাকি 60-এর যেটা পেয়েছি সেটা মূল নাম্বারের সাথে যোগ হয়েছে। তো সেটা কি একদম পুরোই 1100-র মধ্যে ধরার সুযোগ আছে কিনা, নাকি আমি 1000 ধরবো? কারণ এখানে আরেকটা জিনিস হচ্ছে, দেখা যাচ্ছে যে আলিমে এসে যদি আমি এই যে অর্থনীতি 200 ছিল, এখানে 40 বাদ গিয়ে বাকিটা নাম্বার যোগ হয়েছে। তো সেখানে দুইটা যদি আমি 100 করে ধরি তাহলে 1200 টোটাল হয়ে যায়। তো আমার দেখা যাচ্ছে ওই 1200-র মধ্যে থেকে আমার যখন ডিভিশনটাকে আমি করব, আলাদা করব, রিমার্ক করব, তখন হলো আমার 1200 হলে আমার ডিভিশনটা ফার্স্ট ডিভিশন থাকে না। তো এই যে একটা জটিলতা, এটার ব্যাপারে সুস্পষ্ট ধারণা যদি কারো থাকে, মানে আলিম ইন্টারমিডিয়েটে আমাদের 200 নাম্বার তো অতিরিক্ত ছিল, নেওয়ার পরে মানে বাধ্যতামূলক হয়ে গেছে। তো সেক্ষেত্রে 40 বাদ যায়, মানে কেউ যদি 42 পায় তার 2 যোগ হবে। তো এগুলি কি পূর্ণাঙ্গ 1200 মার্কসের মধ্যে পড়বে কিনা টোটাল মার্কস দিতে গেলে? জি স্যার, আমি মোল্লা সালে স্যার আপনাদের সহযোগিতা করবেন। আমি যতটুকু বুঝেছি, আমিও কালকে আবেদনে ঢুকেছি এবং একটা খসড়া আবেদন করেছি। যদিও আমার যোগ্যতা হয়নি আবেদন করার, আমি সাবমিট শুধু করিনি, ফাইনাল সাবমিট পর্যন্ত গিয়েছি। এখানে আপনি টোটাল মার্ক, অবটেন মার্কে যদি কোনো 19-20 হয়, খুব বেশি ভ্যারি করছে না, কোনো সমস্যা হচ্ছে না। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনি টোটাল খালি জেনে নিলেন যে আলিমে আমার ওই সময়ে কত মার্কেট ছিল। যেমন আমার 2100 মার্কের ইংরেজি ছিল, এখন কোনটা কত কি এটা মানে ফ্যাক্টর না, টোটাল মার্কস, কোর্সটার টোটাল মার্কস কত ছিল। আমার 2100 ছিল। তারপর আমাদের পরে যে ব্যাচটা আসছে তারা হচ্ছে 3100 মার্কের অনার্স করে আসছে। এইভাবে আপনি শুধু খালি ওই সময়টার সময় খেয়াল করবেন যে কত মার্কেট ছিল, 1100 নাকি 1200, কোনটা ধরা হতো। আর অপটেনে হচ্ছে আপনি টোটাল মার্কস যেটা আপনি পেয়েছেন ওই সবটাই যোগ করে দিয়ে দিবেন। এটার জন্য মানে সাবমিটে কোনো সমস্যা হচ্ছে না, আমি খেয়াল করেছি। আশা রাখি অন্য কেউ যদি আপনারা একটু শেয়ার করতে পারেন, বা মোল্লা সালে স্যার যদি আরো কিছু বলতে পারেন এই বিষয়ে। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে এটা এই বিষয়গুলো একটু আপনি দেখবেন। আসলে যেহেতু আমার আবেদন লিঙ্কে আমার ঢোকার সুযোগই নেই বা ঢুকিও নাই, এই বিষয়গুলো যেহেতু আপনি পুরোটা হ্যান্ডেল করতেন, এই বিষয়গুলো যে প্রশ্নগুলো আসতেছে এই প্রশ্নগুলো নোট নেবেন, নোট নিয়ে পরে গ্রুপে এগুলো বিস্তারিত আলোচনা করবেন। এবং সেই সাথে সম্মানিত শিক্ষক বিন্দু, আসলে আমরা যারা যুক্ত হয়েছি সবাই মিলে আমরা একটা পরিবার। তো আমরা সবাই চেষ্টা করি সহযোগিতা করার জন্য। বর্তমানে কিন্তু তথ্যই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা যে তথ্যগুলো জানা থাকবে একটু একে অপরকে সহায়তা করবে। তো আমাদের যিনি শোভন স্যার আছেন, তো আপনি যেহেতু এই সকল অ্যাডমিনের দায়িত্ব কাজ করতেছেন, এই খুঁটিনাটির বিষয়গুলো যেমন কখন কি নতুন সার্কুলার আসলো, তো এগুলো আমার পক্ষে মেনটেন করা বা খোঁজ রাখাটা খুব কঠিন। তো আপনি যেগুলো দেখাবেখি করবেন এবং যে সকল প্রশ্নগুলো আসবে গ্রুপে সেগুলো একটু নিজে একটু ঘাটাঘাটি করে কথা দাদা, হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার, স্যার আমরা কি তাহলে আজকে মোটামুটি শেষের দিকে যাব স্যার? স্যার, আরেকটি বিষয় জানতে চাই, আমরা এই অ্যাপ্লিকেশন করার সময় কি আমাদের এই কোচিং সেন্টার থেকে আমরা কোনো সহযোগিতা বা পরামর্শ পেতে পারি কিনা? আচ্ছা, অ্যাপ্লিকেশন করার সময় এরকম একটা সহযোগিতা থাকে, কিন্তু এখন মূলত হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি আপনাদের আসলে মেধা স্কোরটা কিভাবে উপরের দিকে নিয়ে যাওয়া যায়। ইভেন আমি আছি, সাথে আমাদের অন্যান্য স্যারেরাও আছেন, মোল্লা সালে স্যার তো সার্বিকভাবে দেখছেন। যদি মনে করেন এটা আমি হাতে নেই, আপনাদের করে দেওয়া যাবে,
কিন্তু আমি মনে করছি যে ওই সময়টা যদি আমি আপনাদের সিলেবাস ডেভেলপমেন্ট বা হচ্ছে কি কি পড়বেন এগুলো বুঝাই, বা আপনাদের পরীক্ষা নেওয়ার জন্য আমি হচ্ছে একটা গুগল লিঙ্ক রেডি করতে পারি, তাহলে আমার জন্য অনেক ভালো হয়। আপনাদের যত এফোর্ট দেওয়া যায় আমি এইটার চেষ্টা করছি, ওই বিষয়টা পরামর্শটা দিতে পারবো। ধন্যবাদ স্যার। আসসালামু স্যার আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার বলেন। স্যার আমি জানতে চাচ্ছিলাম, আমরা এখানে যারা অংশগ্রহণ করেছি অনেকে সুপার এবং সহ সুপার পোস্টে আবেদন করব। আবার অনেকে আছেন স্যার মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক আবেদন করবেন। আমরা সবাই কি একই ক্লাস করব নাকি আলাদা আলাদা ক্লাস হবে স্যার? গুড, এটা অনেক ভালো একটা প্রশ্ন করেছেন। যে মোল্লা স্যার যদি বলতে চান। এখানে স্যার আমরা দেখতে পাচ্ছি যে সব মিলে আমরা মোট 8টা বিষয় পাইছি, কিন্তু এই 8টা বিষয়ের ভিতরে 7টা বিষয় হচ্ছে সেম, আর অধিদপ্তর ভিত্তিক কিছু থাকবে ব্যতিক্রম, সেগুলো আমরা আলাদা ক্লাস নেবো ইনশাআল্লাহ। যেমন মাদ্রাসায় যেমন আছে আকায়েদ, আর কোরআন হাদিস আছে, এগুলো ইনশাআল্লাহ আমি কন্টাক্ট করবো। আর বাকি যে বিষয়গুলো আছে এরা অধিদপ্তর ভিত্তিক ভিন্ন ভিন্ন কিছু বিষয় থাকবে, সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই ক্লাস নেবো। আর তবে যে 7টা বিষয় আছে এই 7টা বিষয়গুলো আমরা সেম নেবো, আর একটা বিষয় ভিন্ন ভিন্ন আছে সেগুলো আমরা ভিন্ন ভিন্ন নেবো। তো সেখানে চাইলে আপনারা সবার জন্য উন্মুক্ত থাকবে। দেখা গেলো যে আপনি মাদ্রাসা আছেন, আপনি চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের যে ক্লাসটা আছে সেখানে যুক্ত হতে পারেন। আমরা সবকিছু এখানে নেবো আর কি। তবে অধিদপ্তর ভিত্তিক যে ভিন্নতা আছে সেই ভিন্নতা অনুযায়ী আমাদের ভিন্ন ভিন্ন ক্লাস হবে ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার অনেকেই অনেক কথা বললো, তো আমি একটু শেষ পর্যায়ে প্রায় চলে আসছে। তো স্যার আমি একটু বলি, আমি রাজশাহী থেকে বলছি। তো মূলত যে যে সার্কুলারটা হয়েছে যে সময় এবং পরীক্ষা যতটুকু সময় আমরা স্যার শুনতে পাচ্ছি, তাতে হয়তো মেবি মার্চের দিকে পরীক্ষা হবে। তো সেই লোকে স্যার এখানে আপনি মোল্লা স্যার এখানে আছেন, সুমন স্যার আছেন। তো আমরা এখানে বিশেষ করে প্রথম দিকেই আমরা এখানে যে কয়জন আপনাদের সাথে জয়েন হয়েছি, আপনারা জয়েন করেছি আপনাদের প্রতি আস্থা বিশ্বাস রেখে আমরা যারা জয়েন করেছি, আশা করব আমাদের এই আস্থাটার আপনারা প্রতিফলন ঘটাবেন। আর যেহেতু স্যার সময় নাই, যেহেতু একেবারে সময় নাই, আর আমরা বিশেষ করে যারা শিক্ষকরা এখানে যারা স্যার আছি, তারা বলা যায় যে চাকরি এখন নতুন ভাবে আমাদের আবার চাকরি আবার মানে মানে পেতে যাওয়া বা চাকরির পরীক্ষা দেওয়া। তো আমাদের কিন্তু স্যার এই সেক্টরে কিন্তু বলা যায় যে স্যার একেবারে মরিচা পড়ে গেছি আমরা। হয়তো আমরা স্যার এখানে হয়তো বিষয়ভিত্তিক টিচার আমরা আছি, বিষয়ভিত্তিক সে বিষয়ের উপর যতটুকু হয়তো একটা বিষয়, কেউ হয়তো বাংলা পড়ায় সেটা হয়তো বাংলা জানে, কেউ হয়তো ইংরেজি পড়ায় সে ইংরেজি জানে, যে অঙ্ক পড়ে সে অঙ্ক জানে, কিন্তু ওভারঅল সাবজেক্টের প্রস্তুতি কিন্তু স্যার আমাদের নাই বললেই চলে। তো সেই জায়গা থেকে এই অল্প সময় আমাদের প্রিপেয়ার্ড হওয়াটা, আমরা যে যাই বলি না কেন, আমার কাছে যেটা মনে হচ্ছে ওভারঅল এটা খুব একটা সহজ পথ না আমাদের জন্য। তো আমি যেটা স্যার এখানে আরেকজন এখানে আমাদের শিক্ষক বললেন যে সময় যেহেতু স্যার কম, তো সেই লক্ষ্যে আপনারা ক্লাসের যে স্যার ডেট, ক্লাসের মানে ডেটটা অর্থাৎ মানে অর্থাৎ 3 দিন বলেছেন, এটা বাড়ানো যায় কিনা স্যার এটা একটু আপনারা বিবেচনা করবেন এটা। আর এই অল্প সময় আমাদের এই মরিচা যে ধরে আছে এই জায়গাতে স্যার সঠিক আপনাদের অবশ্যই আমরা যারা এখানে জয়েন করেছি, আমরা মনে হয় আপনাদেরকে কিছু স্টাডি করে আপনাদেরকে জেনে বুঝে আমরা জয়েন করেছি আমরা। তো আশা করবো স্যার যে অল্প সময়ে যেন আমরা একটা মোটামুটি একটা আমরা প্রস্তুতি রাখতে পারি, এবং আমরা এখানে আপনাদের সাথে যারা স্যার এখানে জয়েন করেছি আমরা যারা, তারা যেন আমরা সকলেই যেন বিশেষ করে ভালো করতে পারি। তাহলে এইটাই স্যার আমাদের আপনাদের প্রতি আর প্রত্যাশা। এটাই স্যার, সবাই শুভকামনা রইল। ধন্যবাদ স্যার। জি, ইনশাআল্লাহ। জি 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 স্যার বলেন। আকর্ষণ করছি স্যার, যেহেতু বলছেন আসলেই সময় কম, আমরা যা করা প্রয়োজন, যেহেতু এখানে আমরা 4 জন আছি, তো এক সপ্তাহে একাধিক ক্লাস হলে পরে আমাদের জন্য কোনো বার্ডেন হবে না। সুতরাং আপনি 4টা 5টা সিলেবাস কভার করার জন্য যা কিছু প্রয়োজন, এবং সেটা অবশ্যই শেষের সপ্তাহে কিন্তু কোনো ক্লাস থাকবে, শেষের সপ্তাহটা থাকবে শুধু ওনারা নিজের প্রস্তুতি নেবেন। তাহলে যেহেতু যদি মার্চের প্রথম সপ্তাহে হয়, তাহলে কিন্তু আমরা দেখা যায় ধরলাম 4 সপ্তাহে পাচ্ছি, ধরে নিলাম আর কি, বা অতটাও নাই। এর ভিতরেই কি করে সম্পূর্ণটা কভার করা যায়, এটা আমি শোভন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। প্রয়োজনে 4টা 5টা, যেহেতু আমরা একাধিক আছি, তো একজন সপ্তাহে 2টা সেশন নিলে মনে হয় আমাদের জন্য তেমন কোনো একটা জটিল কোনো বিষয় না। এটা আপনি তাহলে সপ্তাহে 3টা না, আপনি 4টা 5টা যত সিলেবাস কভার করার জন্য যা যা প্রয়োজন,
যেহেতু আমরা কমিটেড একটা সার্ভিস দেওয়ার জন্য, একটা সেবা দেওয়ার জন্য আমরা এখানে করেছি, এবং একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য। যেহেতু আপনারা স্বপ্ন নিয়েই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা চাই আপনাদের সেই স্বপ্ন পূরণের সহযোগী হওয়ার জন্য। এই জন্য আপনারা যে কোনো পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ আমরা সাদরে গ্রহণ করব। আসলে এটা আপনাদের জন্য প্রথম, আমাদের জন্য প্রথম। অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে, তো আপনারাও আমাদেরকে পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ নিয়েই আমরা সামনে চলবো ইনশাল্লাহ। তো যে কোনো পরামর্শ দিবেন, আমাদের দুয়ার খোলা থাকবে। তো আশা করি ইনশাল্লাহ আপনি যে বিষয়ে উপস্থাপন করছেন সেই বিষয়ে আমরা দেখবো ইনশাল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার শেষ জি করে দিব, জি আমার একটু কথা আছে জি স্যার, জি বলবো? স্যার। জি জি আমরা হচ্ছে জি, ওকে। জি স্যার, সাইফুল্লাহ স্যার আমরা ওই দিনাজপুর থেকে, উনারটা একটু শুনি স্যার। উনি অনেকক্ষণ থেকে জি, হ্যান্ড রেজ করেছেন, আপনারা একটা কথা বললে হ্যান্ড রেজ করে স্যার খুব ওই ভালো হয়, এটা খুব সুন্দর প্রসেস। জি, আমি বলবো স্যার। সাইফুল্লাহ স্যারকে সুযোগ দিই। জি স্যার। জি জি, স্যার হ্যাঁ, আমাদের তো 8টা বিষয়, 8টা বিষয়ের মধ্যে আচ্ছা স্যার, একটা হলো অর্থ আর একটা হলো প্রশাসন। এখন স্যার অর্থ প্রশাসন এগুলো আমাদের তো অধিদপ্তর ভিত্তিক। আমি মাদ্রাসায়, আমার হলো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা বোর্ড, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। তা আমাদের এগুলা কি বেদে তো আইন কানুন তো একটু তো ব্যতিক্রম আছে, অর্থের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের একটা আইন আছে, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় যারা দিবে তাদের সাথে একটু মিল থাকবে না। আমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের, আর অন্যান্য স্কুলের যারা হলো স্কুল বোর্ড, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চিটাং বোর্ড। এরপরে আমি অধিদপ্তর, স্কুলের আছে ডিজি। তো এগুলো তো স্যার আমাদের মনে হয় কিছুটা কোনো পরিবর্তন হবে কিনা বা ভিন্নতা আছে কিনা, এই বিষয়টা একটু স্যার দেখবেন আর কি। জি ধন্যবাদ স্যার। আসলে ভিন্নতা কিছু থাকবে, এবং সেই সাথে আসলে অর্থ কিন্তু যাই করুক, এরা অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এই দুটো কোলাবোরেশনের সাথে। এবং আসলে আমরা জানি যে সরকারি বিধিবিধান যা কিছু হয় সবসময় কিন্তু সকলটার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখেই করা হয়। তো আসলে যেটা বলছেন যে অধিদপ্তর থেকে অধিদপ্তর কিন্তু পরিচালনাগত পার্থক্য আছে। যেমন ভ্যাট ট্যাক্স, আপনারা প্রতিষ্ঠান প্রধান যারা আছেন, ধরেন 10%, 15%, এটা কিন্তু সব জায়গাতে, কিছু কিছু বিষয় আছে কিন্তু সব জায়গায় সেম। তারপর যদি ভিন্নতা থাকে সেটা কিন্তু আলাদা আলাদা সেশনগুলো আছে, সেগুলোতে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। আর আরেকটা বিষয় যে আমরা কিন্তু বারবার বলতেছি যে খুব যে গভীর থেকে হবে, খুবই বিতর্কিত বিষয়, কনফিউজিং বিষয়, সেটা আশা করি হবে না। কারণ এইখানে ধরেন যে আপনার নাম্বারই আছে খুবই অল্প পরিমাণ, এবং সিলেবাসটা খুব বৃহৎ। এবং সেই সাথে যেহেতু সিলেবাসটা আবার সামনে আসবে, তো সামনে আসলে পর আশা মনে হয়, আশা করি যখন সম্পূর্ণ সিলেবাসটা আসবে তখন মনে হয় এই সকল কনফিউশন গুলো আশা করি দূর হয়ে যাবে। জি স্যার। স্যার আমরা কিন্তু এখনো আমরা কিন্তু একটা আইডিয়া থেকে জাস্ট আমরা সামনে যাচ্ছি। আমাদের সামনে কিন্তু এখনো কোনো মশাল বা দিক নির্দেশনা নাই, যেহেতু এখন পর্যন্ত সম্পূর্ণ সিলেবাস বা কিরকম হবে সেটা এখনো আসেনি। তো যেটুকু আসছে সেটুকু নিয়েই, অর্থাৎ যেটুকু আছে সেটুকু নিয়ে আমরা সামনে যাবো ইনশাল্লাহ। সাইফুল্লাহ স্যার দিনাজপুর স্যার, একটা আনমিউট করবেন। হ্যাঁ, অনেকক্ষণ থেকে আপনি হ্যান্ড রেজ করেছেন স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো জি, স্যার, ওয়ালাইকুম শুনতে আসসালাম। পাচ্ছেন স্যার? জি 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 স্যার, সুন্দর শোনা যাচ্ছে স্যার, স্যার, শুনছেন? আসলে আমার মনে হয় যে ওই একজন স্যার মনে হয় আলোচনা করছেন এই বিষয়টা। আমি মনে হয় একটু বলি। ওই আমরা যারা আসলে আমাদের সময় যাদের ডিভিশন ছিল না স্যার, মানে আমরা যারা জিপিএ পদ্ধতিতে পড়াশোনা করছি, তো এদের আবেদন করার সময় আমি আজকে দেখলাম যে ওই বিভাগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, এগুলো অনেকে দিচ্ছে, বা বিভাগ অনুযায়ী যেটা আর কি। তো আমি আমার পয়েন্ট থেকে, মানে আমি প্রাপ্ত পয়েন্ট থেকে বা প্রাপ্ত জিপিএ থেকে আমি কিভাবে ওই বিভাগটা দিব আর কি, এই বিষয়ে যদি একটু হেল্প করতেন। আজকে না, মানে বা ইয়ে করে যদি একটু হেল্প করতেন। যেমন আমি বলি স্যার, স্যার আমি স্যার ওই আমি একটু আপনার সহযোগিতা করি স্যার। জি, একটু এটা জি স্যার। ওখানে দেখবেন, আমি কালকে ঢুকেছিলাম তো, গ্রেড আছে। যদি গ্রেড থাকে আপনার সার্টিফিকেটে, তাহলে গ্রেডটা সিলেক্ট করবেন। যদি ডিভিশন থাকে তাহলে ডিভিশন সিলেক্ট করবেন। যদি দেখবেন যে হচ্ছে ক্লাস থাকে, তাহলে ক্লাস সিলেক্ট করবেন। তাহলে ওই অনুযায়ী ক্রাইটেরিয়াটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ও আপনি আচ্ছা খেয়াল আচ্ছা, করবেন, ঠিক আছে, হ্যাঁ, জি, থ্যাংক ইউ স্যার। অপশনই আছে ওখানে অটোমেটিক, হয়তো গ্রেডটা ক্লাস কি গ্রেডটা নেওয়া আছে, বাট আপনাকে ওই একটা থ্রি ডট আইকনের মতো থাকে না নিচের দিকে, ওখানে জাস্ট খালি ক্লিক করবেন মাউস দিয়ে বা মোবাইল দিয়ে, দেখবেন যে অপশন গুলো চলে আসছে। মানে যার সময়ে যেটা ছিল আপনাদের ওইটাই শো করবে। জি স্যার। জি, আর কিছু বলবেন থ্যাংক ইউ স্যার? স্যার, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মমতাজ ম্যাডাম,
জি ম্যাডাম, স্যার আছেন, শুনছেন, আমাদেরকে কিছু বলতে পারেন। মমতাজ ম্যাডাম, আপনি হ্যান্ড রেজ করেছিলেন। জি জি জি, বলুন। হ্যাঁ, আসসালামু আনমিউট। আলাইকুম স্যার, জি, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, জি আমরা ম্যাডাম। আপনাকে স্যার আমি আবেদন ঢুকতে গিয়ে আমার যে ইন্ডেক্সটা আছে ওই ইন্ডেক্সটা নাকি পিডিএস এর ইন্ডেক্সটা দিব? আপনি আবেদনের ইন্ডেক্সটা দিবেন। সরি, আবেদনের ইন্ডেক্স কি আমি এমপিওর ইন্ডেক্স না? এমপিও ইন্ডেক্স এটা ব্যবহার করবেন। পিডিএস কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। ইটস আ হিডেন নাম্বার। আচ্ছা স্যার, তাহলে আমি ওটা দিলে দেখি যে ইনভ্যালিড বাতা মানে ইয়ে নেয় না, আমার ইন্ডেক্সটা ইয়ে করে না, পরবর্তী পেজে যাইতে পারি না। আর ম্যাডাম খেয়াল আর করবেন, ওটা কি আপনার লগ ইন করে ঢুকতে হবে? স্যার আমি একটু বলি। জি রানা ম্যাডাম, স্যার বলেন। আপনি আপনার ইন্ডেক্সে যে একটি অক্ষর আছে সেই অক্ষরটাও দেবেন, ওইটা দিলে হয়ে যাবে। মমতাজ ম্যাডাম, জি জি, হ্যাঁ, ইন্ডেক্সের আগে যেটা আছে সেটা সহকারে দেবেন, হয়ে যাবে। ওইটার জন্য অনেকের হচ্ছে না। বোঝাতে পারলাম? ইন্ডেক্সের মানে যে কোডটা ওটা হ্যাঁ হ্যাঁ, কোড বলতে একটা অক্ষর আছে, ইংরেজি একটা অক্ষর আছে। যেমন এম। এটা কি এমপিও শিটে পাওয়া যাবে? জি জি জি, এমপিও শিটে আছে কি আমি জানি না। আপনার ইন্ডেক্স নম্বর আপনার ওইটা তো সংরক্ষণে রাখতে হবে না? আপনার তো হ্যাঁ, জানার কথা। ইন্ডেক্স তো ধরেন আমার আছে, এখানে এমপিও শিটে পাবেন, অক্ষর দিয়ে এমপিও আছে। শিটে এন আছে অথবা সি লেখা আছে, এমপিও শিটে পাবেন। আছে, এমপি চুড়ে আছে বেশি হিডে। হ্যাঁ, ওইটা দিয়ে দেখবেন হয়ে যাবে। আমি অ্যাপ্লিকেশন এরকম করতে গিয়ে দেখলাম যে প্রথমে শুধু সংখ্যাগুলো দিলাম, ডিজিট নিল না, পরবর্তীতে অক্ষরটা দিলাম, তখন নিয়ে নিল। হ্যাঁ, আপনি এটা করবেন, হবে ইনশাল্লাহ। যে রানা স্যারের সাথে আপনাদের একটু পরিচয় করে দেই। উনি আমাদের গণিতের সাইডটা দেখছেন, গণিতের যে মানসিক দক্ষতা বা ইত্যাদি বিষয়গুলো। আপনারা পর্যায়ক্রমে সোমবারই ক্লাস পাবেন ওনার ক্লাস। রাসেল সরকার স্যার, আনমিউট করতে হবে এবং আপনার কোনো জিজ্ঞাসা থাকলে একটু স্যার আনমিউট, সামনের দিকে দেখেন একটা মাইক্রোফোনের মতো সাইন আছে। হ্যালো স্যার, জি স্যার, শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছেন? সুন্দর করে বলুন। জি স্যার, জি। স্যার আমি এখনো কিন্তু একটা বিষয় স্যার ক্লিয়ার হলাম না, যে আপনার যে নিম্ন মাধ্যমিকে এবং মাধ্যমিকে সহকারী প্রধান, নিম্ন মাধ্যমিকে প্রধান, মাধ্যমিকে সহকারী প্রধান, আমি দুইটাই কি আবেদন করব নাকি একটা করব শুধু স্যার? স্যার আমি যতটুকু জানি এক ইন্ডেক্স দিয়ে একটা স্যার, এক ইন্ডেক্স দিয়ে একটা। এটা কোথায় যেন আমি কালকে রাত্রে পড়লাম, আপনাদের ওই যে বিজ্ঞপ্তিটা আছে ওটা, কিন্তু আমরা কিন্তু যে ছবিটা আবার দেখছি। স্যার আলাদা আলাদা পদের জন্য আবার আলাদা আলাদা আবেদন করা যাবে, তাহলে ওটা দ্বারা স্যার কি বুঝলাম? আচ্ছা, ওটা একটু দেখতে হবে স্যার, আপনিও একটু পড়েন, আমিও একটু ডিটেলসটা দেখে আজকে শেয়ার করব। আমরা যে ছবিটা দেখছি বিজ্ঞপ্তির এইটুকুই কিন্তু না, জি স্যার, ওটা আরো 3 পৃষ্ঠা আছে। ওই 3 পৃষ্ঠা জি স্যার। একটু শেয়ার বলা করে আছে দেবো প্রতিটি আপনাদের। পদের জন্য আলাদা আলাদা আবেদন করতে গেলে তাহলে আলাদা আলাদা আবেদনটা আমি কিভাবে করব? এক ইন্ডেক্স দিয়ে যদি একটা করি তাহলে ওগুলাতে কেমনে করবো স্যার? সেটাই সেটাই স্যার, একটু মানে আহ, যারা মূলত আবেদন করছে ওনাদের সাথে আমরা গ্রুপে আলোচনা করবো এই বিষয়টা নিয়ে, যেহেতু জি আমিও স্যার, জি ওটা স্যার। নিয়ে আমি দুইটা আবেদন করছি, এক ইন্ডেক্স দিয়ে দুইটা আবেদন করছি আমি, হয়েছে। করতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। জি জি জি, এখন একটা দেখা যাক শেষ প্রিন্সিপাল একটা পর্যন্ত ভাইস রাখে, প্রিন্সিপাল। শেষ পর্যন্ত রাখে কিনা। ধন্যবাদ রাসেল স্যার। শহীদুল ইসলাম স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা স্যার। শহীদুল ইসলাম স্যার, একটু আনমিউট করতে হবে। আপনি সর্বশেষ আপনার কথোপকথনের মাধ্যমে আমরা শেষের দিকে চলে যাব। জবনিকে টানবেন মোল্লা সালে স্যার। স্যার একটু আনমিউট করতে হবে স্যার, আপনি কথা বলা শুরু করেছেন আমরা বুঝতে পারছি। জি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে স্কুল এন্ড কলেজ আছে স্যার, যে ওখানকার প্রধান শিক্ষক অবলিক অধ্যক্ষ, ওই সার্কুলারটা তো আমরা দেখতে পাচ্ছি না। ওটা কি, ওটা ওই সম্পর্কে তো বুঝলাম না। শুধু ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রধান শিক্ষক, কিন্তু যেসব স্কুল
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে, স্কুল অ্যান্ড কলেজ বলছে। ওখানকার যে সার্কুলার, ওখানকার যে অধ্যাপকের জন্য যে সার্কুলার, ওটা তো বুঝতে পারলাম, ওটা তো নেই মনে হচ্ছে। হ্যাঁ, ওটা আমরা কি আবেদন করবো ওটা? এটা দেখেন, বুঝতে পারলাম। যখন 12 ক্লাস পর্যন্ত যাবে তখন কিন্তু সেটা অধ্যক্ষ উপাধ্যক্ষ এই পোস্টে চলে আসছে। আর এটা কিন্তু উল্লেখ করেছে ষষ্ঠ থেকে মানে অষ্টম পর্যন্ত কিছু কিছু স্কুল আছে, সেটাও কিন্তু আলাদা করে উল্লেখ করেছে স্যার। এটা আমি এটা যতটুকু দ্বাদশ বুঝছি, স্কুল। দ্বাদশেরটা অবশ্যই অধ্যক্ষ উপাধ্যক্ষ ওই স্ট্যাটাসে চলে যাবে। মোল্লা সালেহ স্যার রয়েছেন, রানা স্যার রয়েছেন, যদি জানা থাকে একটু শেয়ার করতে পারেন। কিন্তু আমাদের ওই যে এমপিও নীতিমালায় ছিল যে সহকারী প্রধান শিক্ষক যারা তারা আপনার ওই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী ওখানকার যে অধ্যক্ষ পদে আবেদন করতে পারবে। কিন্তু শূন্য পদ তো দেখছি না, ওখানকার সার্কুলার কোনো ওয়েও তো দেখছি না। সহকারী প্রধান সার্কুলার শিক্ষক হিসেবে 3 বছরের অভিজ্ঞতা যদি থাকে এবং চাকরির বয়স যদি 15 বছর থাকে তাহলে আবেদন করতে পারবে। এমপিও নীতিমালা অ্যাড করে দিছে জি ওইখানে, দেখেন পরিপত্রের মধ্যে এমপিও জি জি নীতিমালা অ্যাড করা আছে। জি, ওটা অ্যাড করা আছে, তো ওখানে কোন জায়গায় আবেদন করবো সে পদ তো আমরা পাচ্ছি না। গ্রেড তো দেওয়া আছে ওইখানে, তো 5 গ্রেড যে আছে, 5 গ্রেডে আপনি লক করে আবেদন করবেন। যদি আপনার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের চাকরির অভিজ্ঞতা 3 বছর এবং চাকরির বয়স আপনার যদি 15 বছর থাকে তাহলে আপনি 5 গ্রেডে আবেদন করতে পারবেন। ওইখানে গ্রেড উল্লেখ করা আছে, দেখেন 5 গ্রেড উল্লেখ করা আছে, ওটি শূন্য পদ দেখাচ্ছে, শুধুমাত্র 11-12 যে কলেজ আছে ওটা দেখাচ্ছে, কিন্তু ষষ্ঠ থেকে দ্বাদশ যে স্কুল আছে ওখানে কত দেখাচ্ছে না, ষষ্ঠ থেকে 10 দেখাচ্ছে প্রধান শিক্ষক। আচ্ছা, শহীদুল স্যার আপনি বুঝতে তো পারলাম। আমাদের সাথে আছেন, মইনুল ইসলাম স্যারও আমাদের সাথে আছেন, উনি একটু ভালো নীতিমালাগুলো হয়তো পড়েছেন, জেনেছেন, ওনার সাথে একটু পার্সোনালিও কন্ট্যাক্ট করতে হবে, গ্রুপে তো আছেন। আমরা একটু শেষের দিকে যেতে চাই, স্যার কি বলেন? আচ্ছা ঠিক আছে। মোল্লা স্যার। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আমি শোভন স্যারকে অনুরোধ করবো যে আপনি সকল কোয়ারিগুলো আপনি নোট রাখবেন, অর্থাৎ সকল পরবর্তীতে এই সকল প্রশ্ন উত্তরগুলো লিখিত আকারে আমাদের গ্রুপে দিবেন। যেহেতু আসলে প্রথম অনেক প্রশ্ন থাকবে এবং আমি অনেক বিষয়ে এই সকল বিষয়ে বললাম, যেহেতু আসলে আমার বেসরকারির সাথে সংশ্লিষ্টতা, যদিও আমি শিক্ষক প্রশিক্ষণ দিয়ে থাকি, কিন্তু এই সকল বিষয়গুলো একটু খবর কম রাখি, যেহেতু আমি সরাসরি সম্পৃক্ত না। যেহেতু আপনারা আছেন সরাসরি সম্পৃক্ত, সুতরাং অনেক বিষয় হাতে কলমে জানা নাই। তো সে সকল বিষয়গুলো আপনি নোট রাখবেন এবং তাদেরকে যখন জানতে চাবে, তখন যদি না পারেন পরবর্তীতে গ্রুপে মেসেজ আকারে সেটা পাঠিয়ে দেবেন। তো অসংখ্য ধন্যবাদ সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের শোভন স্যার আছেন, রানা স্যার আছেন এবং সম্মানিত নিয়োগ প্রত্যাশী শিক্ষকবৃন্দ যারা আছেন। আপনারা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করছি, আপনারাও একটা সুন্দর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছেন। তো আপনাদের সেই লক্ষ্য এবং স্বপ্ন পূরণে আপনাদের সাথে আমরা আছি, আমাদের পুরো টিম আছে, তারা সর্বোচ্চ সহায়তা করবেন। তো আপনাদের যে বিষয়টা আপনারা আজকে যে আগ্রহ নিয়ে আমাদের সাথে আমার যুক্ত। একটা কথা ছিল। জি বলুন স্যার, শরীফ খান স্যার বলুন। আমার অনেকবার এসএমএস করছি, আমার প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, তো তাই এমনি ফোনে চার্জ ছিল না, কম্পিউটারে কথা বলছে, ওইটা আর কি মাউথ ছিল না আর কি কথা বলার, এসএমএস করছিলাম জন্য। জি বলেন স্যার, তা শরীফ স্যার। যে আমার কোনো গাইড বই বা অন্য কিছু নেই, তারপরে আপনার ওই শিট গুলো যদি দেওয়া যায়, আমি অত বেশি আসলে প্রিপারেশন নিতে পারবো না, যদি ওই শিটে আপনারা যেগুলো ইম্পর্টেন্ট দেন ওইগুলোই পড়বো, এই জন্য একটু শিট গুলো দ্রুত দিলে একটু উপকার হয়। জি ইনশাল্লাহ আমরা সহায়তা করবো যে বিষয়ে ক্লাস হবে। তো আজকে মূলত আসলে সিলেবাস নিয়ে আলোচনা হয়েছে, তো আমরা ক্লাস শুরু করার পূর্বেই এটা আমাদের গ্রুপে দেওয়া আছে। আর আমরা তো মূলত সেই যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তি থেকে আলোচনা করেছি এবং আমরা ইন্টারসি এর যে বর্তমান শিক্ষক নিবন্ধনের জন্য যে এক্সিস্টিং সিলেবাস আছে মূলত সেটা নিয়ে আলোচনা করেছি, সেটা গ্রুপে দেওয়া আছে ইনশাল্লাহ। এবং আমরা অবশ্যই যেদিন যে বিষয়ে ক্লাস হবে সেই ক্লাসগুলো গ্রুপে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে প্রস্তুতি নিতে পারবেন ইনশাআল্লাহ। তো স্যার আপনাদেরকে আর কোনো জিজ্ঞাসা আছে? আমাদের প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে, অনেক বেশি সময় দেখা যাবে যে ধৈর্য ধরতে হয়ে যায়, আসলে ডিভাইসের সাথে বেশিক্ষণ থাকাটাও খুব কঠিন। স্যার আর কোনো প্রশ্ন আছে? না থাকলে
আমরা শেষ করতে চাই। শুধু শেষ শেষ না, মূলত আমরা শেষ করতে চাই না, আমরা শুরু করতে চাই, এবং সেই শুরুটা আমাদের হয়ে গেছে অলরেডি। আপনারা যে আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এইটা আপনারা শেষ পর্যন্ত ধরে রাখবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে consistency, অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখা। আপনি প্রথম 5 দিন দেখা গেল যে সেই তুমুল পড়াশোনা করলেন, ষষ্ঠ দিন যে আপনার কোনো খোঁজ নেই। তো এইটা না করে আপনারা যে সময়টা আছে, একটা টার্গেট আমাদের সুমন স্যার কিন্তু প্রতিনিয়ত যে আমাদের পেজ আছে সেই পেজে পোস্ট করে যাচ্ছে, আমাদের গ্রুপে পোস্ট করে যাচ্ছে, সেগুলো আপনারা ফলো করবেন। এবং এখন থেকে আমরা সবাই দৃঢ়চিত্ত, অর্থাৎ আমাদের তাহলে 1 মাস বা 1.5 মাস সময় থাকবে। সেই সময়টা আসলে একটা কথা বলে রাখি যে আপনারা এখন যারা যুক্ত আছেন সবাই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বা প্রভাষক যে পদেই থাকেন। তো শুধু আপনার মাথায় থাকবে এটা যে আপনি 1 মাস চেষ্টা করলে পারে আপনি এখনো কারো অধীনে আছেন, তখন আপনি প্রতিষ্ঠান প্রধান হবেন, আপনার অধীনে অন্য শিক্ষকরা থাকবে। এর চেয়ে বড় আর কোনো মোটিভেশন হয় না। আপনি অর্থাৎ শুধু ঘুমানোর যাওয়ার আগে এটা ভাববেন, ঘুম থেকে উঠে এটা ভাববেন যে আপনি এখন অন্য অধীনে চাকরি করেন, আপনার ছুটির জন্য একজনের পিছনে দৌড়াইতে হয়, সিএল নেওয়ার জন্য দৌড়াইতে হয়। আপনি যদি এই 1 মাস যদি সততার সাথে, নিষ্ঠার সাথে আপনি শ্রম দিতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনার তাকদিরে রাখে, তাহলে ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠান প্রধান হয়ে যাবেন, তখন আপনি অন্যদের বস হয়ে যাবেন। এর চেয়ে বড় আর মোটিভেশন কেউ নাই, পৃথিবীর যত মোটিভেশন নিয়ে আসেন না কেন। সুতরাং আপনি যদি আপনার অবস্থানটা চেঞ্জ করতে চান, আপনাকে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আপনি চেষ্টা করবেন না, ঘুমিয়ে ঘুমিয়ে থাকবেন, এবং এখানে ভর্তি হয়েছেন, কিছু টাকাতে ভর্তি হয়েছেন, তার মানে যে আপনাকে কেউ যে কোলে করে নিয়ে যে একদম রাস্তা পার করে দিবে, সেটা কিন্তু কখনই না। আমরা শুধু আপনাদেরকে একটা দিক নির্দেশনা দেখবো, সেই দিক নির্দেশনা অনুযায়ী পুরো কাজটা আপনাকে করতে হবে। সুতরাং শুধু এখানে ভর্তি এই করলেন, আমাদের ক্লাসগুলো করলেন, কিন্তু আপনি নিজে পরিশ্রম করলেন না। দিন শেষে কিন্তু একই কথা, যে পরিশ্রম করবে সেই সফল হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। তো আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আপনারা এখন থেকে শুরু করেন, ইনশাল্লাহ সফলতা আসবে। এই বলে আমি আমার অংশ শেষ করছি। এখন সামগ্রিকভাবে শেষ করার জন্য অনুরোধ করছি আমাদের এই গ্রুপের অ্যাডমিন মডারেটর শোভন স্যারকে। জি স্যার, জানাচ্ছি সবাই ভালো আপনাকে থাকবেন। আসসালামু অসংখ্য ধন্যবাদ। জি স্যার, সুমন আপনাকে স্যার, অসংখ্য ধন্যবাদ। সেই 9টা আমরা একবারে শরীফ স্যার, আপনি কিছু বলবেন? জি, বলতেছে যে অনেকেই আবেদন সম্পর্কে জানতে চাচ্ছে। আবেদনটা হলো, আবেদন করতে গেলে ওখানে একটা ভিডিও আছে। ওই ভিডিওটা যদি সে দেখে, তাহলে সমস্ত প্রক্রিয়া কিভাবে করতে হয় সুন্দরভাবে দেওয়া আছে। আমি ওটা দেখে আবেদন করছি অলরেডি। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি অনেক সুন্দর একটা তথ্য শেয়ার করেছেন। আমি এই ভিডিওটা ডাউনলোড করেছি, দেখি আমি গ্রুপে আপনাদের দিয়ে দেবো। অলরেডি ডাউনলোড করেছি। আচ্ছা, জি, আমরা একেবারেই শেষ পর্যায়ে অবস্থান করছি। আমাদের সাথে শেষের দিকে এসে আহ, আমাদের আজকে যিনি সেশন পরিচালনা করেছেন জনাব মোল্লা সালেহ স্যার, ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে। উনি কষ্ট করে সময় দিয়েছেন আজকে অফ ডে, যদি উনি বাসায় আছেন। এই পর্যায়ে আগামী দিনের যে ক্লাসটি, সেটিও আমাদের এই একই সিস্টেমে হবে। আপনাদের লিংক দেওয়া হবে, আপনারা এখানে যুক্ত হতে পারেন, অথবা ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইনি ক্লাস নিবেন হচ্ছে নবাব আলী স্যার। আপনারা অনেকেই চিনে থাকবেন, বিশেষ করে যারা চাকরির সাথে সম্পর্কিত বা বর্তমান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আমরা যদি মোটামুটি হিসেব করি, উনি খুব ভালো জায়গাতে রয়েছেন। উনি এই ক্লাসটি নেবেন আপনাদের সাথে। আর পাশাপাশি আমাদের সাথে একটু জয়েন হয়েছেন আপনাদের গণিতের যে বিষয়টি দেখবেন স্যার রানা স্যার যদি এখন থাকেন আমাদের সাথে, একটু সবার সাথে হাই হ্যালো করবেন বা উইশ করবেন একটু সবাইকে। হ্যাঁ, রানা স্যার, জি জি, আছি, উপস্থিত আছি। শোনা যায় আমাকে? জি জি, আপনাকে শোনা যায়। জি জি, আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি। আমি আসাদুজ্জামান রানা, সহকারী শিক্ষক গণিত হিসেবে আছি। আমি আমার স্কুলে আমি আমার সম্পর্কে একটা ছোট্ট করে পরিচয় দিই, এই আর কি, যে আমি গণিতে অনার্স মাস্টার্স করেছি এবং বিএড এমএড শেষ করেছি ইসলামিক ইউনিভার্সিটি থেকে। তো এবং মাস্টার ট্রেনার হিসেবে আছি গণিতের। তো এই ক্ষেত্রে আপনাদের
এইটা হঠাৎ করেই আমার এবং শোভন স্যারের মাথায় চলে আসলো যে আসলে এই সার্কুলারটা দিয়েছে এবং সম্পূর্ণই নতুন, এটা কিভাবে কি করা যায়, সেই মত থেকেই আমি শোভন স্যার এগুলো শুরু করেছে আর কি আপনাদের এটা। তো শেষ পর্যায়ে আমাদের মোল্লা সালেহ স্যার যেটা বললেন যে এগুলো করতে করতে আমি এর আগে অনেকগুলো এভাবে কোর্সে যুক্ত ছিলাম। কোর্সে 100-150 এরকম ভর্তি হয়ে শেষ পর্যায়ে কি হয়, আর 20-30টা মতো থাকে আর সব চলে যায়। কিভাবে যায়, কেন যায়, শীট অনেকে আছে কিছু শীট নেয়, শীট নিয়ে চলে যায় আর থাকে না। এখন কিসের জন্য যায় ঠিক জানি না, এরকমই হয় দেখি এই অনলাইন ব্যাচগুলোতে। এখন আমাদের এখানে আপনারা সবাই ব্যতিক্রম, হ্যাঁ আমাদের এখানে আপনারা সবাই ব্যতিক্রম, আপনারা কি করবেন জানি না, শেষ পর্যন্ত থাকবেন না, শীট নিয়ে অনেকে চলে যাবেন। তো যাই হোক, আমি আপনাদের অনুরোধ করব যে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য মূলত আপনাদের যে পদে আপনারা আবেদন করবেন সেই পদটা যাতে আপনারা পান, অর্জন করতে পারেন, সেই দিকে সাহায্য করার। আমরা আশা করি যে আপনারা সবাই না পেলেও কিছু কিছু পাবেন। তো আমাদের গণিত ক্লাস নেব আমি পরবর্তীতে আগামী সোমবার, শোভন স্যার বললেন আগামী সোমবার আমার ক্লাস আছে, ইনশাল্লাহ ওই ক্লাসে বিস্তারিত আলোচনা করব। গণিত আসলে একটা ব্যাপক জিনিস। আমাদের মোল্লা সালেহ স্যার বলেছেন যে এই ব্যাপকের ভিতর থেকে সব তো পড়া যাবে না, এখন বাদ দিতে হবে কোনগুলো, সেগুলো ইম্পর্টেন্ট। তো এই বাদটা দিয়ে কোনগুলো পড়লে আমাদের কাজে লাগবে সেটা আমাদেরকে ভাবতে হবে, সেগুলো ভেবেই মূলত পড়তে হবে। আর সবচেয়ে একটা বড় বিষয়, এখন আপনাদের যে যাই বলুক আপনাদের বয়স হয়েছে, কেননা আপনারা কমপক্ষে 35 থেকে 55 একটা আইডিয়া করছি, এর মধ্যে আপনাদের বয়স। এই বয়সে আসলে লেখাপড়া করাটা সেরকম সম্ভব হয় না। তো আমরা যেভাবে ক্লাস নেব, বিশেষ করে আমার গণিতটা আমি যেভাবে নেব, আমি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত, এই পরীক্ষার আগ পর্যন্ত কোর্স চলবে, তো এই আগ পর্যন্ত যদি আমার ক্লাসগুলো দেখেন তাহলে অন্তত যেগুলো আলোচনা করব সেগুলোর ভিতরে যদি পরীক্ষায় আসে এবং ওই টাইপের, তাহলে হয়তো আপনারা পারবেন। প্র্যাকটিস না করলেও অন্তত যদি শুধু তাকে দেখেন, এরকম বলতে পারি। আর যদি সেইগুলোর উপরে ওই রকম আরও প্র্যাকটিস আপনারা করেন অনুরূপ অঙ্কগুলো, তাহলে কমন আসবে। কিন্তু এটা তো শিওর দেওয়া যায় না, কেননা ব্যাপক একটা বিষয় গণিত, এর মধ্যে আবার অনেক কিছু যুক্ত হয়েছে, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি জুড়ে দিয়েছে, যার ভিতরে আবার অতিরিক্ত জিনিসও চলে এসছে শুধু গণিত বাদেও। এই জন্য চেষ্টা করব আমরা ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের হেল্প করতে পারি। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শোভন স্যার। ধন্যবাদ রানা স্যার, অনেক সুন্দর বলেছেন। আমাদের এই যাত্রা অব্যাহত থাকুক। একটি লাইন শুধু আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটা জিনিস আমি খেয়াল করেছি, স্যারও যেটা আমাদের সাথে শেয়ার করতে চেয়েছেন আজকে ওরিয়েন্টেশন ক্লাস, যে কমন জিনিসগুলোই আসবে, খুব বেশি গভীরে যাবে না। এই কমন জিনিস বলতে আমরা আরেকটা শব্দ লাগাতে পারি যে এটাই হচ্ছে বেসিক। নো বেসিক, নো অপরচুনিটিস। বেসিক যত আমাদের স্ট্রং হবে, মূল জিনিসগুলো, কোর ভিত্তিগুলো যত আমরা ভালো জানবো, তত আমাদের সফলতা হবে বা আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আরেকটি বিষয়, যে আমরা অলরেডি অনেকগুলো পিডিএফ আপনাদের দিয়েছি, সেগুলো স্টাডি করুন। স্যার তো বললেনই আরো কিছু পিডিএফ আপনাদের পর্যায়ক্রমে দেওয়া হবে, যেহেতু এটা এবারেই প্রথম। আমাদের অনেক কিছু চিন্তা করতে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার আগে, কারণ আমরা তো কোনো রং ইনফরমেশন শেয়ার করতে পারি না। এই দায়িত্ববোধ থেকে আমরা একটু স্লোলি হয়তো করব, কিন্তু করব। সর্বশেষ একটি কথা, আগামী 1 মাস আপনাদের জন্য উৎসর্গ করলাম আমার সমস্ত সময়। আপনাদের সেবায়, আপনাদের মেধা স্কোর যেন আরো উত্তরোত্তর ভালো পজিশনে থাকে, এই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, শুভরাত্রি স্যার।